বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে ইনভাইটেড গেস্ট যারা আছেন, আজকের স্পিকার মামনুন চৌধুরী, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার শামসুল আলম, অ্যান্ড প্ল্যানার। আপনাদের ওয়েপা টক্স 4-এ ওয়েলকাম জানাচ্ছি। ওয়েপা বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েপা টক্স। আমরা এই যে ওয়েবিনার যেগুলি করছি, যে টক্সগুলি করছি, আমরা এই ওয়েপা বাংলাদেশ অর্গানাইজ দিস প্ল্যাটফর্ম। ইটস অনলাইন টেকনিক্যাল নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম ওয়েপা টক্স। সো আজকে আমাদের 4 নম্বর টক্স হচ্ছে। তো আজকে টক্সের আমাদের যেটা আমরা করেছি যে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট। এই কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টটা সম্বন্ধে আমাদের আজকের স্পিকাররা একটা সম্যক ধারণা দিবেন আমাদেরকে। এবং আমরা মনে হয় আমাদের যে উদ্দেশ্যটা, যে আমাদের ইয়াং প্রফেশনাল যারা, তারা এটাতে ইন্সপিরেশন পাবে এবং যথেষ্ট উপকৃত হবে বলে আমি মনে করছি। আমি এখন লতাকে আহ্বান জানাবো অনুষ্ঠানটা শুরু করার জন্য। থ্যাংক ইউ লতা। আসসালামু আলাইকুম। আমি স্থপতি তানিয়া তাহির লতা, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ওয়েপা বাংলাদেশের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েপা বাংলাদেশের লক্ষ্য মহিলাদের প্রযুক্তিগত পেশাদারদের অধিকারের জন্য সচেতনতা তৈরি করা এবং তাদের কর্মজীবনকে সমর্থন করা। মহিলাদের পেশাগত বিকাশে জাতীয় দৃষ্টিকোণ ওয়েপা বাংলাদেশের সদস্যদের পরিষেবাতে পেশাদারী মনোভাব বিকাশের লক্ষ্যে কাজ করার উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিভিন্ন রকমের মতবিনিময় করার প্ল্যাটফর্ম হিসেবে ওয়েপা টক এর উদ্যোগ নেওয়া হয়। ওয়েপা টকের লক্ষ্য বিশ্বব্যাপী বিভিন্ন পেশার বক্তাকে স্বাগত জানানো, যাদের বক্তব্যের মাধ্যমে আমাদের সদস্যরা কর্মসংস্থান এবং কর্মজীবনের ক্ষেত্রে উন্নয়ন এবং সামগ্রিক স্বক্ষমতায়নের মাধ্যমে উপকৃত হবেন এবং যথাযথ জ্ঞান জীবনের প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য পরিবর্তন করতে সহায়ক ভূমিকা পালন করে। কর্মক্ষেত্রে জেন্ডার বান্ধব পরিবেশ, প্রযুক্তিগত পেশায় ভারসাম্য রক্ষার মাধ্যমে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা, তাদের ক্যারিয়ার করতে সহায়তা করা এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য। কর্মক্ষেত্রের সমস্যা, কর্মসংস্থানে বন্ধুত্বপূর্ণ মনোভাব, কর্মসংস্থানের ক্ষেত্রে বাধা, মহিলা স্নাতকদের নিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মতো অসংখ্য বিষয়কে সম্বোধন করে মুক্ত ধারণা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই সদস্যদের সহযোগিতা করাই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য। মতবিনিময় এবং বৃহত্তর যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচিতে সমানভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়া, বিদেশে উচ্চশিক্ষার্থে তাদেরকে সুযোগ করে দেয়া এবং প্রযুক্তিগত পেশার প্রতি সামাজিক মনোভাব গড়ে তোলা এই প্ল্যাটফর্মের আজকের আয়োজন। আজকের এই আয়োজনে ওয়েপা টক 4 আজকে আমাদের সাথে আছেন 3 জন বক্তা। আজকে আমাদের টপিকস কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট। আমাদের সাথে আছেন স্থপতি মামনুন মোর্শেদ চৌধুরী, প্রকৌশলী শামসুল আলম এবং আছেন আমাদের পরিকল্পনাবিদ, আছেন আমাদের প্ল্যানার তামান্না বিনতে রহমান। আমাদের এই আজকের আয়োজনে আমাদের সাথে মডারেটর হিসেবে আছেন নাইলা আহমেদ। নাইলা আহমেদ ডেপুটি সেক্রেটারি হিসেবে মিনিস্ট্রি হাউজিং অফ পাবলিক ওয়ার্কসে আছেন। তিনি বুয়েট থেকে 95 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে উনি 2004-এ নেদারল্যান্ডস থেকে ওনার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নাইলা আহমেদকে আমি রিকোয়েস্ট করছি আজকের এই পরবর্তী সেশনটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ধন্যবাদ। নাইলা আহমেদ ম্যাডাম। থ্যাংক ইউ লতা। স্বাধীনতার এই মাসে সবাইকে স্বাগত জানাই ওয়েপার এরকম একটি সময় উপযোগী টপিক সিলেক্ট করার জন্য, যেটা আসলে আমাদের এখনকার ভেরি একটা মানে বার্নিং ইস্যুস। বিকজ আমরা যখন বলি যে বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে একটা রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে, বাংলাদেশ নাও ইজ এ প্যারাডক্স। এ সময়ে আমরা আমাদের স্বাধীনতার 50 বছর উদযাপনের সাথে সাথে আমরা করেছি কি, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমরা একটা টার্গেট নিয়ে চলছি, আমরা উন্নত বিশ্বের কাতারে 2041 সালে
পদার্পণ করব। আর স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে 2071 সালে, তখন আমরা চাই নিজেদেরকে একটা সোনার বাংলার সোনার নাগরিক হিসাবে দেখতে চাই। এর সাথে সাথে আমরা 2100 সাল নাগাদ আমরা একটা স্টেবল ডেল্টার পার্টিসিপেটরি, নিরাপদ একটা ডেল্টার অংশ হিসাবে নিজেদেরকে দাবি করব। এই যে একটা ট্র্যাজেক্টরি, এই যে একটা গ্রোথ ট্র্যাজেক্টরির পার্ট আমরা হতে যাচ্ছি, সেখানে আমরা টেকনিক্যাল পার্সনরা কিভাবে ইনভলভ হলো, উই আর দ্য ফোর্সেস অফ দ্য ডেভেলপমেন্ট, সেটাই যদি হই তাহলে আমাদেরকেও নিরন্তর একটা প্রসেসের মাধ্যমে নিজেদেরকে আপগ্রেডেড করতে হবে, নিজেদেরকে ট্রেনিং এর মধ্য দিয়ে এই সময়ের ভাগিদার হিসাবে নিজেদেরকে যোগ্য হিসাবে তৈরি করতে হচ্ছে। এটা যদি দেশের আভ্যন্তরীণ অবস্থাকে বিচার করি, তাহলে দেশের বাইরে গ্লোবাল প্ল্যাটফর্মে উই আর নাও ইন এ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। যখন বলা হচ্ছে ট্রেনিং ইজ ইন আওয়ার পকেট, মোবাইলের যুগে আমরা বলছি ট্রেনিং ইজ ইন আওয়ার পকেট। এইরকম একটা বৈশ্বিক সিচুয়েশনের মধ্যে এরকম একটা টপিক কন্টিনিউয়াল প্রফেশনাল ডেভেলপমেন্ট, এটা আসলে আমাদের সবাইকে চিন্তার খোরাক যোগাবে। আমাদের কি করণীয়, টেকনিক্যাল সাইডে যারা আছি তারা কি অবস্থান নেব এবং কিভাবে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে এখানে ড্রব্যাকস গুলোকে আইডেন্টিফাই করব এবং এটাকে কিভাবে এটা উত্তরণ করানো যায়, সে ব্যাপারে এখানে আলোচক বৃন্দরা সবাই খুব ম্যাচিউরড বক্তা এবং তারা তাদের স্ব সেক্টরে প্রতিভাবান। সেক্ষেত্রে তাদের মতামতটা শোনা এখানে আমাদের জন্য খুবই জরুরি। তবে আমি যেটা বলতে চাই যে কন্টিনিউয়াল প্রফেশনাল ডেভেলপমেন্ট আসলে মোদ্দা কথা তিনটা। একটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, টিম ওয়ার্কটাকে তৈরি করা, সেই সাথে সাথে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি বিল্ড আপ করা। এই তিনটা বিষয়ের উপরে যদি আমরা আলোচনাটাকে সীমাবদ্ধ রাখি, দেন আমরা কিন্তু একটা কনক্লুডিং রিমার্কস করতে আমাদের জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে আমি আলোচকবৃন্দকে অনুরোধ করব যে তাদের বক্তব্যগুলোকে একটু ন্যারো ডাউন করে ফোকাস এরিয়াগুলোকে যদি আইডেন্টিফাই করা হয় সেক্ষেত্রে ধন্যবাদ, সেক্ষেত্রে সেটাই আমাদের জন্য কাম্য। এর সাথে সাথে আমি যেটা বলতে চাই যে সবাইকে, যারা অন্য পার্টিসিপেন্টস আছে, তারা যেন তাদের পার্টিসিপেশনটাকে আরো বেশি কার্যকরী করার জন্য একটু নিজেদের প্ল্যাটফর্মটাকে, ক্যামেরাটাকে অফ রাখবেন প্লিজ, আর সেই সাথে সাথে মিউট করে রাখেন আপনার আইকনটাকে, যেন আমরা যখন আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে তখন যেন আমরা সেই আপনাদের কোয়েশ্চেন গুলোকে নিতে পারি এবং অ্যাড্রেস করতে পারি। এক্ষেত্রে বক্তারা তাদের প্রথম 5 মিনিট তাদের নিজেদের বক্তব্যটাই আমাদেরকে দেবেন। প্রথমে এখানে আমি আহ্বান করছি, আলোচনাটা প্রথমেই আহ্বান করছি স্থপতি মামনুন মোর্শেদ চৌধুরীকে, যিনি আসলে আইএবির প্রতিনিধিত্ব করছেন, বিকজ উনি 2018 এবং 18 থেকে 20 সালে 2 বছর অবধি আইএবির সহসভাপতি হিসাবে, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক হিসাবে, সহসভাপতি আন্তর্জাতিক সম্পর্ক সেই হিসাবে কাজ করেছেন। বর্তমানে তিনি DWM4 আর্কিটেক্টস এর একজন সম্মানিত অংশীদার। জনাব চৌধুরী 1995 সালে বুয়েট থেকে তার স্নাতক ডিগ্রি শেষ করেন। পরবর্তীতে ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ভিজিটিং অনুষদ সদস্য হিসাবে কাজ করেছেন। এক্ষেত্রে আমাদের প্রথম স্পিকার কে তার বক্তব্য প্রদানের জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্ল্যানার বেগম নাইলা আহমেদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আজকের এই সন্ধ্যায় এই জুম অনুষ্ঠানে আমার বক্তব্য শুনতে আসার জন্য ধন্যবাদ জানাই এবং আজকের অনুষ্ঠানের আয়োজকদেরকে কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের অনুষ্ঠানের শুরুতে যেটা বলা হয়েছে যে এখানে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট বিষয়ক আলাপ হবে এবং আমার যেই অংশটুকু সেটিতে আমি কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পর্কে সামগ্রিকভাবে একটা চিত্র দেওয়ার চেষ্টা করব। আমাকে আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক তিনি 2-3টা জায়গার কথা, ফোকাসের কথা বলে দিয়েছেন, বাট আমি আরেকটু চেষ্টা করবো আরেকটু ব্রড বেসডে যেতে। সে শুধুমাত্র কমিউনিকেশন, শুধুমাত্র টিম বিল্ডিং এই বা তৃতীয় আরেকটি কথা বলা হয়েছে, আমি এর বাইরে আরেকটু বিস্তৃত, আরেকটু পরিসর, একটু বর্ধিত করতে চাই। তবে আমি উনি যেই কথাটা বলেছেন যে ফোকাস রাখতে, আমি চেষ্টা করবো সেই ফোকাসটা যথাসম্ভব বজায় রাখতে। ধন্যবাদ।
তো প্রথম কথাটি হচ্ছে যে আজকের আমাদের যেই আলোচ্য বিষয় কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট, এবং এটা যাদের জন্য, আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আশা করি আপনারা স্ক্রিন শেয়ারটা দেখতে পাবেন। এখানে কিছু ট্রিগার্স আছে, এমন এমন বিশেষ কোনো কিছু নয়, এটা কিছু ট্রিগার্স আছে। আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান, জি দেখতে পাচ্ছেন, এসছে? হ্যাঁ, জি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই যে স্ক্রিনে যে স্লাইডগুলো দেখা যাবে সেগুলো ট্রিগার্স, হ্যাঁ, এবং খুব কঠিন বা কেবলমাত্র প্রাসঙ্গিক, এই জন্যই দেওয়া হচ্ছে। তো আমি চারটা জিনিসে প্রথমে একটু ফোকাস করতে চাই, যে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টের মূল বিষয়টি প্রফেশনালদের জন্য কেন আসলে জরুরি। তার প্রথমটি আমরা বলছি যে ইম্পর্টেন্স, কেন জরুরি। এটা আমরা মোটামুটি সবাই জানি প্রফেশনালরা, যে কেন আসলে আমাদেরকে সারা জীবন আমরা যখন যতদিন কর্মক্ষম আছি, কাজ চালিয়ে যাচ্ছি, ততদিন কেন আমাদেরকে আসলে এই প্রফেশনালি ডেভেলপ হতে হবে। তো প্রথম যে শব্দটা বলা যায় সেটা হলো আমাদেরকে প্রাসঙ্গিক থাকতে হবে। কারণ আমরা প্রফেশনালস এবং আমরা ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস এন্ড প্ল্যানার্স, এখানে কিন্তু আমাদের যেই কর্মক্ষেত্র যেটা, সেখানে সামাজিক কিছু ব্যঞ্জন আছে, সেখানে সাংস্কৃতিক ব্যঞ্জন আছে, সেখানে বিজ্ঞান এবং প্রযুক্তিগত ব্যঞ্জন আছে, সেখানে অর্থনৈতিক ব্যঞ্জন আছে, সেখানে বহুমাত্রিকতা আছে। তো আমরা শুধুমাত্র যদি হিসাব করি যে আমরা 4 বছর বা 5 বছর কিছু পড়ালেখা করেছি আন্ডার গ্রাডে, এরপরে আমরা পোস্ট গ্রাজুয়েশন হয়তো করেছি, তারপরে হয়তো আরো কিছু আমরা স্পেশালাইজেশন অর্জন করছি, কিন্তু সেখানেই শেষ, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কারণ যেটা বলছিলাম যে সামাজিক সাংস্কৃতিক যেই পরিবর্তনগুলো আমাদের আশেপাশে ঘটে, আমাদের প্রযুক্তিগত যেই পরিবর্তনগুলো ঘটে, সেই পরিবর্তনগুলোর সাথে আমরা যদি নিজেদেরকে আসলে সাথে সাথে, যেটাকে ইংরেজিতে বলে আপডেটিং, আমরা যদি সেই আপডেটিংটা নিজেদেরকে না করি, তাহলে পরে পিছিয়ে পড়ার সম্ভাবনাটা তৈরি হয়। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশে, এবং এখন এটা একটা খুবই একটা কানেক্টেড একটা বিশ্ব, শুধুমাত্র আমাদের দেশ নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের দেশেও যেই পরিমাণ এখন প্রতিযোগিতামূলক একটা পরিবেশ তৈরি হয়েছে, তাতে করে আমার দেশি স্থপতিদের সাথে, দেশি প্রকৌশলীদের সাথে এবং আমার দেশি প্ল্যানারদের সাথে আমার যেরকম কম্পিট করে আমাকে টিকে থাকতে হবে, একই সাথে কিন্তু এই যে বৈশ্বিক যোগাযোগটা বেড়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে বিদেশি প্রফেশনালরা এসেও কিন্তু আমাদের দেশে কাজ করছে। তো এখন এই কাজের সুযোগটা যে তারা নিয়ে নিচ্ছে, তার পেছনে কোনো কৃত্রিমতা কিন্তু আসলে নাই। যারা বেশি টাকা দিয়ে একজন প্রফেশনালকে বিদেশ থেকে এনে বাংলাদেশে কাজ করাচ্ছেন, নিশ্চয়ই তারা জাস্ট এইটার শুধুমাত্র যে দেখাবো যে আমি একজন বিদেশি লোককে এমপ্লয় করেছি, শুধুমাত্র ওই কারণে করছেন না, হয়তো আসলে নলেজের ঘাটতি আছে। যেমন আমি যদি বলি যে আমাদের দেশে এই ঢাকায় যেই এয়ারপোর্ট টার্মিনালটা তৈরি হচ্ছে, আমাদের দেশে এয়ারপোর্ট ডিজাইন করেছেন এরকম আর্কিটেক্টের সংখ্যা হয়তো তেমন বেশি নেই। অথবা আমি যদি বলি যে বিশেষায়িত হাসপাতাল, এরকম প্রজেক্টের অভিজ্ঞতা কজন আর্কিটেক্টের আছে। এখন এই জাতীয় প্রজেক্ট যদি হয় এবং সেই কারণে যদি বাইরের প্রফেশনালরা এসে যদি কাজ করে, তাহলে পরে আমরা কিন্তু একটা সময় মার্জিনালাইজ হওয়া শুরু করব। এবং অন্যান্য ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই, যেমন আমরা যদি দেখি যে আমাদের যে সবচেয়ে যেই কর্মচঞ্চল যে ক্ষেত্রটি গার্মেন্টস, আরএমজি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্টের একটা উচ্চতর পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে প্রচুর বিদেশি এসে কাজ করেন। আমরা যারা ডিজাইন প্রফেশনাল হিসেবে কাজ করছি, আমরা জানি যে লিড সার্টিফিকেশনের, বিল্ডিং এ যখন বিল্ডিং এর রেটিং করা হয়, এনার্জি এনভায়রনমেন্টাল রেটিং, সেখানে লিড সার্টিফিকেশনের যে ক্ষেত্রটি, সেখানে প্রচুর বিদেশি এসে আমাদের এখানে কাজ করেন। হ্যাঁ, কারণ হলো আমাদের দেশে খুব কম সংখ্যক প্রফেশনাল এই ক্ষেত্রে আছেন। তো সুতরাং কম্পিটিশনে টিকে থাকারও কিন্তু একটা বিষয় আছে। প্রাসঙ্গিকতা একটা জিনিস, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা আরেকটা জিনিস। আরেকটা কারণ আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমি অতটা কম্পিটিটিভ না, দরকার নাই একেবারে এই যে একটা ইঁদুর দৌড়ের মধ্যে পার্টিসিপেট করা, অথবা আমি এই যে একেবারে এই যে খুব বেশি প্রাসঙ্গিক থাকা, এত সিরিয়াসলি আমি আসলে পেশাটাকে চর্চা করতে চাই না। কিন্তু সেটা যদি নাও হয়, আমার নিজের একটা সন্তুষ্টির জন্য, একটা নিজের নলেজটাকে বাড়ানোর জন্য কিন্তু আমি সব সময় নতুন কি ঘটছে, নতুন কি নলেজ আসলে আসছে, সেরকম একটা চেষ্টা কিন্তু আমি করতেই পারি। যেমন ইংরেজিতে একটা শব্দ আছে ফিলোম্যাথ। ফিলোম্যাথ হচ্ছে তাদেরকে বলা হয় যারা পড়াশোনা, নতুন নলেজ এগুলো নেয়ার জন্য খুব আগ্রহী, তাদেরকে বলা হয় ফিলোম্যাথ। এবং এই
কার্যক্রমটাকে বলা ফিলোম্যাথি। তো আমি আর বাকি সমস্ত কিছু বাদ দিলাম, আমি শুধুমাত্র নিজের সন্তুষ্টির জন্য, নিজের নলেজ বাড়ানোর জন্য কিন্তু আমি আসলে এই কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টটা আমি করে যেতে পারি। এখন আমি নিজেকে ডেভেলপ করব কিভাবে, পন্থাগুলো কি? একটা হচ্ছে ইনফর্মাল, আমি যেখানে কাজ করছি কর্মক্ষেত্রে আমি আসলে নিজেই কাজ করতে করতে অনেক কিছু শিখছি, লার্নিং অ্যাট দি ওয়ার্কপ্লেস লার্নিং আমরা যেটাকে বলি। দ্বিতীয় হতে পারে যে আমি দেখি, হ্যাঁ, আমি প্রচুর দেখি, অবজার্ভ করি, হ্যাঁ, সেটা থেকে আমার একটা শিক্ষা হয়। আমি পড়ি, আমি রিলেটেড অনেক মেটেরিয়াল আছে, আমি জার্নালস পড়ি, আমি অন্য মানুষের অন্য প্রফেশনালদের লেখা পড়ি, হ্যাঁ, এরকম একটা করি। আমি প্রচুর ভ্রমণ করি, সেই ভ্রমণের মাধ্যমে আমি শিখি, অথবা আমি সভা সেমিনার অ্যাটেন্ড করি। এগুলো হচ্ছে ইনফর্মাল সাইন্স। কিন্তু আজকে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টের যেই দিকটাতে আমি একটু বেশি ফোকাস করবো সেটা হচ্ছে ফর্মাল সিপিডি, যেটাকে আমরা বলি, যেটা একটু স্ট্রাকচার, যেটা অর্গানাইজড, এবং যেই অর্গানাইজডের যেই জায়গাটার মধ্যে নানান ধরনের বিষয় চলে আসে। যেমন একজন আর্কিটেক্টের জন্য বা একজন ইঞ্জিনিয়ারের জন্য বা একজন প্ল্যানারের জন্য আসলে কোন কোন বিষয়ে নিজেকে ডেভেলপ করাটা বেশি জরুরি, সেটা। এই কথাটা বলার সাথে সাথে আমরা দ্বিতীয় একটা জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্সটা যদি আমি বুঝতে পারি তাহলে পরে নেক্সট সেক্টরটা হচ্ছে আইডেন্টিফিকেশন, যে আমি কোন সিপিডি করবো, আমি কিভাবে নিজেকে আসলে ইমপ্রুভ করবো, আমার যে এখনকার যে নলেজটা আছে সেটাকে আমি কিভাবে আরেকটু বাড়িয়ে নিব, অথবা কোন কোন জায়গায় আমার নলেজ নাই সেই নলেজগুলো আমাকে আহরণ করতে হবে, আমি আইডেন্টিফিকেশনটা কিভাবে করবো। তো এটার মধ্যে আসলে কিছুটা সেলফ অ্যাসেসমেন্টের ব্যাপার আছে, আমি নিজেই আসলে সিদ্ধান্ত নিতে পারি, বোঝার চেষ্টা করতে পারি যে কোথায় আমার দুর্বলতা আছে অথবা দুর্বলতা নাই, কোন কোন নতুন নলেজ আমাকে আহরণ করতে হবে। অথবা এটা একটা পিয়ার অ্যাসেসমেন্টও হতে পারে, যে আমি অন্য কারোর সাথে কথা বলি। আমার কথাটা অডিও সম্ভবত অন আছে, একটু যদি মিউট করে ফেলেন তাহলে পরে সুবিধা হবে। ওকে, ইকোটা চলে গেছে। আমি যেটা বলছিলাম যে অথবা আমি অন্য কারো সাহায্য নিতে পারি, আমি আমার পিয়ার্সদের কাছ থেকে আমি জিজ্ঞেস করতে পারি, যে আমার সহকর্মীদের কাছে জিজ্ঞেস করতে পারি, অথবা যিনি আমার সুপারভাইজার, আমি যার সাথে কাজ করছি, আমার সিনিয়র, তারাও আমাদেরকে কিন্তু বলতে পারেন যে তোমার এই জায়গাগুলোকে তুমি ডেভেলপ করতে পারো। আরেকটা জিনিস হতে পারে যে আমি আসলে এই যে আইডেন্টিফিকেশনটা করছি, আমার আসলে অবজেক্টিভটা কি। একটা অবজেক্টিভ হতে পারে যে আমি কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমি স্পেশালাইজেশন অর্জন করতে চাই, একটা বিশেষায়িত ক্ষেত্রে আমি একজন এক্সপার্ট হিসেবে নিজেকে তৈরি করতে চাই বা আত্মপ্রকাশ করতে চাই। এখন এটা অনেক ধরনের হতে পারে, যেমন লিডের কথা কিছু আগে বলছিলাম, যে বিল্ডিং এর রেটিং সিস্টেম, আমি এই জায়গাটাতে কন্টিনিউয়াস আমি কিছু কোর্স করে কিছু ডিগ্রি নিয়ে আমি নিজেকে ওই জায়গায় একজন এক্সপার্ট হিসেবে আমি তৈরি করলাম। অথবা আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে আমি নিজেকে তৈরি করলাম, আমি ওই ফিল্ডে একজন স্পেশালিস্ট হলাম। অথবা আমি লেটস সে এই যে আমাদের যে অগ্নি নিরাপত্তা বিষয়ক যেই আইন কানুন গুলো আছে বা ডিজাইনের যে ইস্যুস গুলো আছে, ফায়ার সেফটি রিলেটেড, আমি সেই জায়গাটা নিয়ে নিজেকে তৈরি করলাম এবং আই বিকাম অ্যান এক্সপার্ট। দ্বিতীয় জিনিস হতে পারে যে আমি শুধুমাত্র নলেজ ডেভেলপমেন্টের জন্য এটা করতে পারি, যেমন আমি যদি আমাদের ফিল্ডের কথা বলি, আর্কিটেকচারের কথা যদি বলি, আমি আর্কিটেকচারাল হিস্ট্রি নিয়ে কিছু সিপিডিতে অংশগ্রহণ করতে পারি, কেউ যদি অফার করে। হ্যাঁ, হয়তো বললো যে বাইজেন্টাইন পিরিয়ডের আর্কিটেকচার নিয়ে একটা কোর্স করা হচ্ছে, এটা হলো 10 ঘন্টার একটা কোর্স, আমি সেটাতে অংশগ্রহণ করলাম। এটাতে আমার একেবারে পেশা চর্চায় সরাসরি হয়তো কোনো সংযুক্ত কোনো কিছু হলো না, কিন্তু আমার নলেজটা বাড়লো। আমি এই যে নলেজ ডেভেলপমেন্টের ভিতরে আমি আর্টসের উপরে, শিল্পকলার উপরে আমি একটা কোর্স করতে পারি, আমার নলেজ বাড়লো। এর পাশাপাশি আমি কিছু অ্যাপ্লাইড নলেজের দিকে যেতে পারি, যেখানে আমি এক্সপার্ট হয়তো হচ্ছি না, কিন্তু আমার পেশা চর্চার ক্ষেত্রে খুবই সহায়ক হবে এমন কিছু জিনিস আমি জেনে নিচ্ছি। যেমন কি হতে পারে, এয়ার কন্ডিশনিং টেকনোলজি, নতুন এক ধরনের এয়ার কন্ডিশনিং টেকনোলজি এসছে, নতুন একটা চিলার সিস্টেম এসছে, সেইখানে যদি কেউ এই বিষয়টাতে কোনো সিপিডি অফার করে, আমি সেইখানে অ্যাটেন্ড করে সেই ব্যাপারটা আমি জেনে নিলাম। সুইমিং পুল, এইটার পেছনে টেকনোলজিটা কি, ফিল্ট্রেশন সিস্টেমটা কি হয়, ড্রেনেজটা কিভাবে হয়, আমি যদি এই ব্যাপারটা জেনে নিই, আমার একটা অ্যাপ্লাইড নলেজ তৈরি হচ্ছে। আমি যদি ল্যান্ডস্কেপের উপরে কোনো একটা সিপিডি করার সুযোগ পাই, আমি সে ব্যাপারটা জেনে নিলাম। তো সুতরাং এগুলো অ্যাপ্লাইড কিছু নলেজ আমি তৈরি করতে পারি। আরেকটা জায়গা হচ্ছে যে কিছু টপিক্যাল জিনিস আসে, সময়ের সাথে সাথে কিছু কিছু নলেজ আহরণের ব্যাপার আসে। যেমন ধরেন এখনকার ক্ষেত্রে আমরা যদি বলি যে খুব চারদিকে খুব কাজ হচ্ছে এবং অনেকে অনেক কোর্স অফার করছে, সেটা হলো পোস্ট কোভিড ওয়ার্ক প্লেস ডিজাইন। কোভিড যে ঘটনাটা হলো, এরপরে যে অফিসগুলো হবে সেই অফিসগুলো কিরকম হবে, ওয়ার্ক প্লেস গুলোকে আমরা কিভাবে ডিজাইন করবো। হ্যাঁ, কোভিড পরবর্তী যে আরবান স্পেসেস গুলো, পাবলিক স্পেস গুলো যেগুলো আমরা ডিজাইন করবো, সেগুলোর মধ্যে আসলে কি কি সতর্কতা রাখতে হবে।
বা কোন কোন জিনিসগুলো কোভিড থেকে আমরা শিখেছি। তো আমি হয়তো এই ধরনের একটা এখনই মাত্র হয়েছে 1 বছর ধরে ব্যাপারটা এই ফেনোমেননটা চলে এসছে, আমি হয়তো সেই বিষয়ে একটা কাজ করলাম। অথবা বছর 12-14 বছর আগের একটা কথা যদি বলি, যে সার্স নামে একটা নতুন অসুখ এসেছিল, এটা খুব বেশি হয়েছিল আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে। এখন কি আমাকে শোনা যাচ্ছে? মাঝখানে হয়তো মিউট হয়ে গিয়েছিল। জি, শোনা যাচ্ছে আমাকে? এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি যেখান থেকে ছেড়ে আসছিলাম সেটা আবার বলছি, যে সার্স নামে একটা ব্যাধি হয়েছিল বছর 10-12 বছর আগে। এটা আমাদের দেশে খুব বেশি হয় না, সাউথ ইস্ট এশিয়ান অঞ্চলে বেশি হয়েছিল। খুবই সংক্রামক একটা ব্যাধি। এবং সার্স এর এই ঘটনাটা ঘটার পরে হসপিটালগুলো ডিজাইনে একটা নতুন একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছিল, যে যখন কোনো একটা এই ধরনের সংক্রামক ব্যাধি আসবে তখন হসপিটালগুলোকে যেন কম্পার্টমেন্টালাইজেশন করা যায়। সেই বিষয়ে কিন্তু অনেকগুলো ডিজাইনের ব্যাপারে প্ল্যানিং প্রিন্সিপাল নিয়ে অনেক সিপিডি হচ্ছে। তো ওই সময় দ্যাট ওয়াজ টপিক্যাল। এবং ফাইনালি আমরা এই যে স্পেশালাইজেশনের কথা বললাম, নলেজ ডেভেলপমেন্টের কথা বললাম, অ্যাপ্লাইড নলেজের কথা বললাম এবং টপিক্যাল ইন্টারেস্টের কথা বললাম, ফাইনালি একটা জিনিস বলবো যে উইচ আর এসেনশিয়ালস। এটা সবাই লাগবে, আগ্রহ থাকুক বা না থাকুক। যেমন আমি বিল্ডিং কোডস সম্পর্কে আমার জানতে হবে, এটা জানতেই হবে। আমি যদি পেশা চর্চা করি তাহলে পরে বিল্ডিং এর আইন কি আছে সেটা আমাদেরকে আসলে জানাই লাগবে। কিছু কিছু সফটওয়্যার আমাকে জানাই লাগবে। পেশা চর্চার ক্ষেত্রে আমাকে বিজনেস কমিউনিকেশন, বিজনেস রাইটিং, এগুলো আমার জানাই লাগবে। তো এটা হলো যে আমি আসলে কেন করব, কিভাবে করব, সেটার একটা ব্যাপার। আমি আইডেন্টিফাই কি করব। আরেকটা জিনিস হয়তো ইম্পর্টেন্ট, সেটা হলো আমার ক্যারিয়ারের কোন স্টেজে কোন সিপিটি করব, সেটাও একটু জরুরি। মানে আর্লি ক্যারিয়ার স্টেজে আমি কি করছি, মিডল ক্যারিয়ার স্টেজে আমি কি কোনটা করব, একটু লেট ক্যারিয়ারে যখন আমি যাচ্ছি, যেমন আমাদের বয়স আমরা এখন 50-এর উপরে চলে গেছি, এখন আমি আসলে কোন সিপিডি গুলি করে নিজেকে আসলে বেশি কাজে লাগবো, সেই ধরনের করাতে পারি। তো এই গেল আমাদের আইডেন্টিফিকেশন। এখন আমরা একটু থার্ড একটা জায়গায় আসছি, সেটা হলো যে আইডেন্টিফাই করলাম কিন্তু কোথায় পাবো, অ্যাভেইলেবিলিটি কি। এখন অ্যাভেইলেবিলিটি ইন্টারনেট হওয়ার পরে আসলে গোটা বিশ্ব না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের হাতের আঙুলের ডগায় চলে আসছে। তো আমরা যদি অনলাইন একটা প্ল্যাটফর্মকে ধরি তাহলে পরে এই অনলাইন প্ল্যাটফর্মে বিস্তর সিপিডির আমরা কোর্সেস, ওয়ার্কশপস এগুলো আমরা পাই। সারা পৃথিবী জুড়েই এগুলো হচ্ছে এবং এগুলোর মধ্যে অনেকগুলোই ফ্রি। আমরা যদি সার্টিফিকেট চাই তাহলে কিছু টাকা দিতে হয়। এবং আমি জানি না অনেকে হয়তো জেনে থাকবেন, এডেক্স নামে একটা প্ল্যাটফর্ম আছে, যারা পৃথিবীর অনেকগুলো নামি দামি ইউনিভার্সিটির সাথে তাদের একটা সম্পর্ক আছে, একটা কোলাবোরেশন করে। এর মধ্যে MIT, স্ট্যানফোর্ড, ইয়েল, হার্ভার্ড এই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে। তারা এই জাতীয় কোর্সেস অফার করে যেগুলো ফ্রি। আপনি যদি মনে করেন যে আপনার সন্তুষ্টির জন্য একটা সার্টিফিকেট দিবেন তাহলে পরে তারা একটা টাকা নিয়ে সার্টিফিকেট আপনাকে দিবে। ইউডেমি নামে একটা জিনিস আছে যেটা প্রায় অনলাইনে অ্যাড দেয়, আপনি অনলাইনে করতে পারেন। এবং বিভিন্ন সংস্থা, প্রফেশনাল বডিও সিপিডি কোর্সেস অফার করে, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন সিপিডি অফার করে, বিভিন্ন ইনস্টিটিউশনাল বডি সিপিডি অফার করে। অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার বা ভেন্ডাররাও সিপিডি অফার করে। অনেক সময় কিছু কিছু এমপ্লয়ারও সিপিডি অফার করে, অর্থাৎ তার অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের উন্নতির জন্য, পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য সেই অর্গানাইজেশন নিজেই কিছু সিপিডি অফার করে। সুতরাং এইভাবে আমরা অ্যাভেইলেবিলিটির জায়গাটা আমরা করতে পারি। এখন কথা হচ্ছে যে এই যে অ্যাভেইলেবিলিটিটা পেলাম, চতুর্থ এবং শেষ অংশে আমরা যাচ্ছি, সেটা হলো যে ক্যান আই এফোর্ড দ্যাট। এখন এফোর্ড দেওয়া মানে কিন্তু সরাসরি আমি কস্টের কথা বলছি না, টাকার প্রশ্ন না। অ্যাফোর্ডেবিলিটির কথা প্রথম হলো আমার সময় আছে কিনা এই কাজটা করার। আমি একজন অত্যন্ত বিজি প্রফেশনাল। আমি যে জায়গাটা চাকরি করি সেখানে যে 9 to 5 আমাকে যেই সময়টুকু মিনিমাম দিতে হয়, তার বাইরেও আমাকে অনেক সময় দিতে হয়। আমার কিছু ব্যক্তিগত প্রায়োরিটিস আছে, আমি হয়তো সেই প্রায়োরিটি গুলো বাদ দিয়ে সিপিডি রেগুলারলি অংশগ্রহণ করবো, সেটা হয়তো আমি পারছি না। তো আবার তারপরে প্রশ্নটা আসে যে আমার কস্টিং এর একটা বিষয় আছে, কত খরচ হবে। তো আমাদেরকে কিন্তু যখন সিপিডি সিদ্ধান্ত নিতে হবে, আমরা যখন আইডেন্টিফাই করেছি আমার জন্য কোনটা প্রয়োজন এবং একটা কোথায় পাওয়া যায়, কোথায় করতে চাই, সেই ক্ষেত্রে নিজেদেরকে কিছুটা ডিজাইন করে ফেলতে হবে যে আমি আসলে কোন কোন সময় এই কাজটা করতে পারি, আমার ব্যক্তিগত, আমার যে প্রফেশনাল যে প্রায়োরিটিস সেগুলোকে রক্ষা করে। তো এইরকম 4টি ইস্যু আমি একটু টাচ আপ করার চেষ্টা করলাম। আর সবশেষে আমি একটু দেখাতে চাই যে প্রাসঙ্গিকভাবে কি কি টপিকে আসলে সিপিডি হতে পারে, ফর্মাল সিপিডি টপিকস। এটা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশে গত টার্মে যখন আমরা কাজ করতাম এক্সিকিউটিভ কমিটিতে, তখন আমরা কিছু ফর্মাল সিপিডি টপিক আইডেন্টিফাই করেছিলাম। এইটা একটু বড় কার্যক্রমের অংশ ছিল। সেই কার্যক্রমটা ছিল যে সিপিডি গাইডলাইন তৈরি করেছিলাম আমরা ইনস্টিটিউটের জন্য। তো সেই ইনস্টিটিউশন সেই গাইডলাইন গুলোর মধ্যে আমরা কিছু টপিক আইডেন্টিফাই করেছিলাম। সেটা একটু খুব চটজলদি আপনাদেরকে একটু দেখাতে চাই। যে একটা বড় টপিক হচ্ছে প্র্যাকটিস ম্যানেজমেন্ট।
হ্যাঁ, যে আমরা যখন যারা প্র্যাকটিস করছি তখন সেই প্র্যাকটিস ম্যানেজমেন্টে কোড অফ এথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট থাকতে পারে। আমরা ক্যাডে যে ড্রয়িং করি সেগুলো একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ফলো করা, আমরা যে ক্লায়েন্টদের সাথে কন্ট্রাক্ট করি সেই কন্ট্রাক্টের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে সেটা ফলো করা। আমরা HR ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে সিপিটিতে অংশগ্রহণ করতে পারি, আমাদের অফিস বা ডিজাইন স্টুডিও ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে পারি, আমরা ইনকাম ট্যাক্স বা ভ্যাট ইস্যু সম্পর্কে জানতে পারি, এবং আইটি রিলেটেড যেই জায়গাগুলো আছে, অ্যাপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে কথা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে অ্যাক্ট, কোডস অ্যান্ড রুলস। আমাদেরকে প্রফেশনাল হিসেবে আইন কানুনগুলো মানতে হয়, এবং সেটা বিল্ডিং কনস্ট্রাকশন রুলস আছে বাংলাদেশে, আমরা ফায়ারের অ্যাক্ট ফলো করতে পারি, আমরা ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির ব্যাপার করতে পারি। প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা বড় জায়গা, সেখানে নানান ধরনের নিজেকে ডেভেলপ করা নানান ধরনের টপিক আসতে পারে। এখানে তার কিছু কিছু জিনিস দেখানো হচ্ছে 3 নম্বর ক্যাটাগরিতে। 4 নম্বর টপিকটা হচ্ছে যেটা ওই যে নলেজ বেসের কথা বলছিলাম, মোর অ্যাওয়্যার করার জন্য বা কনসিয়াস বা সেন্সিটিভ তৈরি করার জন্য আমরা আর্কিটেকচার সোসাইটি এরকম একটা টপিকের মধ্যে হিস্ট্রি, সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স এই ব্যাপারে সিপিটি কোর্সগুলো অফার করতে চাই। রেজিলিয়েন্সি অ্যান্ড বিল্ডিং সার্ভিস আরেকটা টপিক, যেটার মধ্যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এই জাতীয় ব্যাপারগুলো আছে। আর্থকুয়েক সেফ স্ট্রাকচার আছে, আমাদের হিস্ট্রি এবং কালচারের জন্য খুব গুরুত্বপূর্ণ বিল্ডিং গুলো কিভাবে আমরা কনজার্ভ করব, সেই কনজারভেশনের উপরে সিপিডি স্ট্র্যাটেজি হতে পারে। কনস্ট্রাকশন স্কিল ডেভেলপমেন্ট একটা টপিক হতে পারে। পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, যেটার মধ্যে কমিউনিকেশন স্কিলস, নেগোসিয়েশন স্কিল, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, লিডারশিপ, টিম বিল্ডিং এই জাতীয় জিনিস আসতে পারে। ডিসপিউট রেজলিউশন একটা টপিক, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট একটা টপিক, এবং ফাইনালি সাস্টেনেবিলিটি এখনকার সময় খুব বড় একটা টপিক। আমরা সাস্টেনেবল বিল্ডিং মেটেরিয়াল কি হতে পারে, ডিজাইন কিভাবে সাস্টেনেবল অ্যাপ্রোচ করা যায় সেটা হতে পারে, এবং বিল্ডিং রেটিং সিস্টেম যেগুলো বাজারে প্রচলিত আছে সেগুলো নিয়ে কথা বলতে পারি। তো এই যে একটা বিশাল একটা যে একটা পরিধি, সেই বিশাল পরিধিগুলো আমি শিওর আমি আর্কিটেকচারের পরিধি নিয়ে কথা বললাম, ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং এও এই একই ধরনের পরিধি আছে বলে আমি বিশ্বাস করি। আমার বক্তব্য আমি এখানে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার বক্তব্য দেওয়ার জন্য মামনুন মোর্শেদ চৌধুরী। আসলে যে কোনো মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই যে কোনো নতুন ধারণার প্রচলনটা আমরা বলি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে টেকনিক্যাল প্রফেশনালসদের ক্ষেত্রে আমাদের পোস্ট ফর্মাল এডুকেশন বলে যে কনসেপ্টটা আসছে তারই একটা মূলধারা থেকে সেটা থেকেই ট্রিগার আপ করেছে পরে কন্টিনিউয়াল প্রফেশনাল ডেভেলপমেন্ট। শুধু কিন্তু টেকনিক্যাল পার্সন না, শিক্ষকতার ক্ষেত্রে একটা কন্টিনিউয়াল প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখা যায় যে অ্যাকাউন্টেন্ট যারা তারাও কন্টিনিউয়াস একটা প্রফেশনাল ডেভেলপমেন্টের ভেতর দিয়ে যান, যারা মেডিসিন নিয়ে কাজ করেন, ডাক্তার বা নার্স, তাদেরও আরো দরকার হয়। মূলত আসলে এই সফট স্কিলটা নিয়ে আমরা যে আলোচনাটা শুনলাম সেখানে উনি 3 ভাবে আসলে ব্যাখ্যা করলে যে ফর্মাল ওয়ে আর ইনফর্মাল ওয়ে তে কিভাবে আমরা এটা অ্যাকোয়ার করতে পারি, কি কি ইনস্টিটিউশন থেকে করতে পারি, এটা চ্যালেঞ্জেস গুলো কি কি, ব্যারিয়ার্স গুলো কি কি, এগুলো নিয়ে মোটামুটি আমরা শুনতে পারলাম। সে কারণেই হয়তো ওনার কথা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে টনি ব্লেয়ার যখন বলেছিলেন যে এডুকেশন এডুকেশন এন্ড এডুকেশন, এই 3টা শব্দই সবকিছু, সেই কথাটারই যেন ইকোড হলো ওনার বক্তব্য থেকে। যাই হোক, আমরা যে সফট স্কিল গুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং অংশটা কিভাবে আমাদের দ্বিতীয় বক্তা বিষয়টা দেখছেন সেখানে সেদিকে আমরা যেতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা বলবো যে মানে ইঞ্জিনিয়ার জনাব শামসুল আলমের নিকট থেকে আসলে প্রকৌশলীদের সিপিডিতে অবস্থানটা কি কারণ কিরকম সেটাই আসলে ওনার কাছ থেকে আমরা জানতে চাই। উনি 1982 সালে বুয়েট থেকে পুরকৌশলে স্নাতক ডিগ্রির পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন। ক্যারিয়ারের প্রায় 4 দশক উনি ব্যয় করেছেন ইঞ্জিনিয়ারিং প্রফেশনের জন্য। সেখানে তিনি মালয়েশিয়াতে কাজ করেছেন স্বনামধন্য প্রতিষ্ঠানে। সেখানে তিনি স্ট্রাকচারাল এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সময় তার উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে টেলিকম মালয় এর হেডকোয়ার্টার, সানওয়ে মেন্টেরি প্লাজা, এম আই রাইট, এটা হয়। আর এছাড়া LRT এই বিষয়ে উনি কাজ করেছেন। আর বাংলাদেশে 2003 সালে উনি যখন TDM প্রতিষ্ঠা করার পরে মুক্তিযুদ্ধ জাদুঘর, কৃষিবিদ ইনস্টিটিউশন, মিরপুর স্টেডিয়াম সহ অনেক প্রেস্টিজিয়াস ওয়ার্কের সাথে নিজেকে জড়িত করেছেন। সুতরাং ওরকম তার দীর্ঘ পথ চলায়, তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা আসলে জানতে চাবো যে কন্টিনিউয়াল প্রফেশনাল ডেভেলপমেন্ট কে উনি আসলে কিভাবে দেখতে চান। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য।
এখানে সিপিডি দুইটার কথা মামনুন যেটা বললো, একটা হলো ফর্মাল সিপিডি, ইনফর্মাল সিপিডি। সিপিডি হলো কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। আমি তো প্রথমে ডেভেলপ করতে যাচ্ছি। আমি যে সমস্যা, আমি যেটাকে সবচেয়ে বেশি জোর দিতে চাচ্ছি, আমি কোথায় ডেভেলপ করব, আমার দুর্বলতা তো জানতে হবে। আমি দুইটা জিনিস জানতে চাই। আমি জানতে চাই কি আমার নামের পিছনে থাকলো আমি মাস্টার্স করেছি, তারপরে আর্থকুয়েকের উপর কোর্স করেছি, অমুক জায়গায় অমুকের উপর এটা করেছি। আমি কিন্তু তার চেয়ে কিন্তু আমি গুরুত্ব দিব পার্টিকুলারলি সাইট ডেভেলপমেন্ট না, যেগুলোর মধ্যে যেমন অনেককে আমি মেন প্রবলেম এখন আমি যেটা দেখতে চাই, লোকজন কিন্তু সাইটে যেতে উৎসাহী না, মানে সমস্ত কিছু কাগজে কলমে অফিসের মধ্যে বসে থেকে কাজ করতে চায়। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট সাইটে না গিয়ে, আসলে সাইটে গেলে অনেকগুলো ঘটনা ঘটে। প্রথম কথা হলো যে আমরা বইপত্রে যা পড়ি, আসলে ফিল্ডে কি ধারণা হয় সেটা যদি না দেখা হয় তার ডেভেলপমেন্ট হয় না। যেমন আর্কিটেক্টদের মধ্যে যদি আমি বলি, আমি অনেকদিন ধরে কাজ করছি, যেহেতু একটা উইমেন এই বিষয়ে কথা হচ্ছে, আমি যেমন আর্কিটেক্ট নিশাতের সাথে কাজ করছি দীর্ঘদিন থেকে। নিশাদ আমাদের সাথে রাত 10টা পর্যন্ত ম্যাট ঢালাই হচ্ছে, নিশাদ আমাদের সাথে ছিল। অনেকে মনে করেন যে আর্কিটেক্টের কি দরকার ছিল রাত 10টা পর্যন্ত সাইটে থাকার, সেই সময় ম্যাট ঢালাই হচ্ছে, ম্যাটের মধ্যে আর্কিটেক্টের কি আছে? কিন্তু ম্যাটের পাশ দিয়ে তো আমার ওয়াটার প্রুফিং এর ব্যাপার আছে, আমাদের সার্ভিসেস গুলো ঢুকছে, সে ব্যাপারগুলো তো আছে। সেটা যদি মাঠের মধ্যে ঘটনাটা কি ঘটছে যদি একজন দেখে, বই আমার মনে হয় কয়েক ঘন্টার সিপিডি যদি করা হয় যে ওয়াটার প্রুফিং এর কি জিনিস, ও যদি মাঠে মানে ফিল্ডে গিয়ে একবার গিয়ে দেখে যে হোল জিনিসটা কি, সেটা অনেক বেশি ডেভেলপ করে। যেমন মামনুন কমিউনিকেশনের কথা বললো, কমিউনিকেশনের উপর তো অসংখ্য কোর্স আছে, আমাদের বিভিন্ন জায়গায় দিচ্ছে, কিন্তু আমার তো কমিউনিকেশনের মেন জায়গাটা হলো যে আমার ফিল্ডে কমিউনিকেট করতে হবে। আমরা প্রায় আমরা একটু একটা জিনিস অর্গানাইজ করার চেষ্টা করতেছি। এখন এত কিছু পড়ার বিষয় আছে, সবকিছু পড়া সম্ভব না। এখন আমরা বুয়েটে চোথার কথা বলতাম, এখন আমরা প্রফেশনাল ইঞ্জিনিয়াররা এই প্যান্ডেমিকের সময় আমরা একটা প্ল্যাটফর্ম করলাম, আমরা বিএনবিসি পড়ে আর্থকুয়েকের ব্যাপারটা নতুন বিএনবিসি কি বলেছে, বা উইন্ড লোডের ব্যাপারটা 2006 আর 2020-এর সাথে পার্থক্য কি, তা এইটা একটা আমরা ফলো করি। কিন্তু কমিউনিকেশনের যে ব্যাপারটা, আমি যেখানে ছিলাম আবার ফিরে আসি, আমরা প্রায় ওখানে একটা ঠাট্টা করি যে আমি জানলাম, আমার ক্যালকুলেশন জানলো, আমার মডেল জানলো, কিন্তু তোরা মিয়া জানে না যে আমার ঘটনাটা ওখানে রডটা কিভাবে বাঁধতে হবে। ইনফ্যাক্ট ওই সাইটের যে ব্যাপারটা হলো, সাইটে না গেলে মানে আমি যত ড্রয়িং ডিজাইন করে যত সুন্দর প্রেজেন্টেশনে দিই না কেন, ইনফ্যাক্ট আমার কমিউনিকেশনটা করতে হবে কিন্তু ওই মিস্ত্রিটার সাথে। তাকে যদি আমি পরিষ্কারভাবে আমার জিনিসটা বুঝাতে না পারি আমি আসলে কি চাচ্ছি, মানে আমি যতই জানি না কেন, যতই হোক না কেন, আসলে কোনো লাভ নাই। আরো জিনিস হলো নিত্য নতুন, মানে মামুনের জিনিসগুলোকে আমি আবার ইনফিল্ডে দিতে যাচ্ছি, ভেন্ডাররা আমরা কিন্তু অনেকে দেখা যায় যে আমরা টেফলন ফ্যাব্রিক স্ট্রাকচার, যেটা ফ্যাব্রিক স্ট্রাকচারের ব্যাপারে আমরা আমাদের খুব একটা ইউজ হয় না। দুই একটা গার্মেন্টস এর মালিক টালিক ওনারা কিছু পার্কিং এ ব্যবহার করেছেন। আমরা এখন রিসেন্টলি একটা এক্সিম ব্যাংকের হেড অফিস করছি, কিন্তু ফ্যাব্রিক স্ট্রাকচার কি করে, ফ্যাব্রিক স্ট্রাকচার কোনো বই টই নাই। এখন আমাদের দেশে একটা কোম্পানি ফ্যাব্রিক স্ট্রাকচার করে, এখন সেটার জন্য আমরা তাদেরকে কল করলাম, আমাদের অফিসে তারা আসলো এবং তাদের সাথে আমরা একটা পুরো সেশন দিলাম কি করে বানানো হয়, কি করে ঘটনাটা ঘটে, তারা আমাদের কাগজপত্র দিল। এখন একটা প্রজেক্ট হচ্ছে, ওখানে ফিল্ডে আমরা গিয়ে দেখবো যে আসলে ওর যে বলেছিল যে কি ঘটলো, আসলে ওইটা যে সিপিডি হলো, ওটাতে আমরা যা জানলাম আমার মতে 50% হলো, বাকি 50% কিন্তু সাইটে গিয়ে আমাকে বুঝতে হবে। আচ্ছা, তারপরে যেমন ধরুন ওয়াটার প্রুফিং এর অনেক ব্যাপার, এটা কমন প্রবলেম ওয়াটার প্রুফিং এর, আমাদের দেশে কমন প্রবলেম হয় ওয়াটার প্রুফিং, এখান দিয়ে লিক করছে, ওখান দিয়ে ম্যাটের এখান দিয়ে লিক করছে, ওয়াল দিয়ে লিক করছে। তার একটা মেজর কারণ হলো যে আমরা জানি না আসলে মানে ঘটনাটা কি, মানে আমরা যেভাবে করছি আমাদের মানে কি কারণে লিক করছে, আমি সাইটে যদি নাই জানি যে ঘটনাটা কি করে ঘটে, ফার্স্ট ঢালাই সেকেন্ড ঢালাইয়ের মধ্যে জয়েন্টটা কি করে দেওয়া হয় এবং সেই জিনিসটা কি ঘটছে সেটা কিন্তু ফিল্ডে গেলে একদম ক্লিয়ার হয়ে যায়। ওয়াটার প্রুফিং বলি। সেকেন্ডলি একটা কমন জিনিস সবসময় আমি বলছি, যেটা হলো যে প্লাম্বিং এর কিছু কিছু জিনিস কিন্তু সামহাও মানে বিলুপ্ত হয়ে গেছে। একটা প্লাম্বিং এর যে প্রেসার টেস্ট কি করে করতে হয়, এটা কিন্তু ম্যাক্সিমাম লোকজনই জানে না। যখন খুব কষ্টকর ছিল, যখন আমি নাসির আমরা কাজ করেছি, আমরা একটা পাইপের মধ্যে পানি ভরে রেখে পরের দিন গিয়ে পাইপ ধরে দেখতাম যে ভেজা কি ভেজা না। এখন উই হ্যাভ টুলস, চমৎকার পাম্প আছে, যে পাম্প দিয়ে আমরা চেক করে দেখবো যে
এটাতে লিকেজ আছে কিনা, এবং ওইটা না করে করার জন্য আমাদের দেশে ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টের টয়লেট ব্লকটা কোথায় বিল্ডিং এর বাইরের দিকে তাকিয়ে ভেজা ওয়ালটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটাই এই জন্যই আমাদের টয়লেট গুলো আছে বা কিচেন গুলো আছে। এবং আমার একটা সার্ভেতে আমি দেখেছি ধানমন্ডি এবং ইতে 60 to 70% বাড়ি ওটা লিক করছে, এবং ওটার কাছাকাছি যদি কলাম থাকে উইদিন নেক্সট 10 years ওই বিল্ডিং এর কলাম গুলো ফাটা শুরু করবে, কারণ ওখান থেকে ময়েশ্চার যাবে, ময়েশ্চার যাওয়ার ফলে কলামের মধ্যে জং, রডের মধ্যে জং পড়বে, রডটা ফুলে উঠবে, কংক্রিট ফাটিয়ে ফেলবে। এন্ড ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। একবার শুরু করে দিতে পারলে আলহামদুলিল্লাহ, দরকার নেই, ও বাকিটুকু নিজে নিজেই করবে। এখন কথা হলো যে ওই এখন প্লাম্বিং এর উপর আমরা সিপিডি করলাম, খুব ভালো কথা। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কিন্তু অনেক এরকম, আইবি যেটা, তারা কিন্তু এয়ার কন্ডিশনের উপর, প্লাম্বিং এর উপর প্রায় কিন্তু এরকম কোর্সেস হয়। কিন্তু মেইন ব্যাপারটা হলো আমার কিন্তু সাইটে যদি সময় না দেওয়া যায় তাহলে মানে সিপিডি ডিগ্রি হবে, কিন্তু ডেভেলপমেন্ট কতটুকু হবে এই বিষয়ে আমার সন্দেহ আছে আর কি। তারপরে ইর ব্যাপার, যে কোডের ব্যাপার, এখন তো বিএনবিসি নতুন যেটা বেরিয়েছে এ তো কঠিন ব্যাপার, বিশাল ব্যাপার, আমি এত কখন পড়বো? সেই জন্য অফিসে একটা পরিবেশ তৈরি করা উচিত, মানে যেসব অফিসগুলোতে নাম্বার অফ প্রফেশনাল কাজ করে, যে আমরা মানে মানে এক একটা অংশ আমরা পড়াশোনা করব। মানে আমাদের অফিসে যেটা আমরা চেষ্টা করছি যে একজন আর্থিকের উপর পড়লো, পড়ে নতুন পুরান কোডের সাথে নতুন কোডের কি ডিফারেন্সটা আছে সে একদিন সবাইকে বললো ব্যাপারটা তো এরকম না, ওইবার এখন তো ঘটনা চেঞ্জ হয়ে গেছে। যেমন এই ফাঁকে আমি জানাই, এখন কিন্তু 10 ইঞ্চি উইডথের কলাম, মানে উইডথের কলাম তো ভুলে যাওয়ার কথা আগে ছিল, 15 ইঞ্চি তো টিকানো যাচ্ছে না। নতুন বিএনবিসি 2020 যেটা বলেছে, চিন্তা ভাবনা শুরুই করতে হবে 18 ইঞ্চি থেকে, যা মনে হচ্ছে। এখন এই জিনিসটা তো এখন আমরা একজনের পক্ষে তো জানা, মানে জানা যাবে, জানতে জানতে তো 1-2 বছর চলে যাবে। কিন্তু একটা অফিসে যদি আমরা নিজেরা বসে যে একজনকে যদি একটা পোর্শন বলে দিই যে ভাই তুমি এই জিনিসটা একটু পড়ো, যেমন আমাদের অফিসে আমরা একজনকে নিয়ে আমরা প্রায় ঠাট্টা করি, তাকে বলি তুমি হলো মাটি বাবা, তাকে আমরা সবসময় পুশ করি যে ফাউন্ডেশন জিনিসগুলো পড়ুক, ও প্রথমে সবাইকে বলুক যে এখানে কি হওয়া উচিত, পাইল হলে পাইল ক্যাপাসিটি কত হওয়া উচিত, তারপরে ফাউন্ডেশন দিলে তার বিয়ারিং ক্যাপাসিটি কত হওয়া উচিত। তারপরে যে ঘটনাটা ঘটে, আমরা কিন্তু চেষ্টা করি যে আমরা যে লেভেলটাতে ঠিক করলাম যে পাইলটা দিয়েছি, সাইট আবার গো টু দ্য সাইট, যে আচ্ছা আসলে কি ওই লেয়ারে কি বালুর ইটা পেয়েছিল যখন ড্রিলিং হচ্ছে। এখন তো পাইল লোড টেস্টের জন্য যদি কাউকে বলা হয় সারা রাত সাইটে থাকতে হবে, আমি তো লোড টেস্ট দেশের বাইরে মিলে আমি তো মনে হয় 12-14 রাত আমি হোল নাইট সাইটে থেকে রিডিং নিয়েছি। কিন্তু এখন কাউকে সাইটে এতক্ষণ থাকতে হবে, তো কঠিন ব্যাপার। সাইটে ঢালাইয়ের সময় সারাক্ষণ, ইভেন আমার এরকম অভিজ্ঞতা হয়েছে, আমরা একটা প্রজেক্ট করছি, উত্তরাতে আমি কোনো কাজে গেছি, শুনলাম ঢালাই হচ্ছে, আমি দেখে যাই। আমি গেলাম সাইটে, গিয়ে দেখলাম যে সবাই নিচের তলায় বসে চা খাচ্ছে আর প্রথম আলো পড়ছে। আমি বললাম আজকে ঢালাই হওয়ার কথা, বলে হ্যাঁ স্যার হচ্ছে উপরে। এখন উপরে হচ্ছে, এখন তার ডেভেলপমেন্ট কি করে হবে? অনেক সময় সাইটে থাকলেই যে ডেভেলপমেন্ট হবে তা না, কিন্তু মেইন ব্যাপারটা হলো যে মানে কিউরিওসিটিটা নিয়ে যদি কেউ সাইট ভিজিট করে, সেটাতে যে পরিমাণ আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা হয় সে পরিমাণ কিন্তু মানে শুধু পড়লে আমার মনে হয় না যে রিয়েল, মানে আমার যে ডেভেলপমেন্টটা তো আমি চাচ্ছি আমার কার্যক্ষেত্রে কিছু রিফ্লেকশন আসুক। কার্যক্ষেত্রে রিফ্লেকশনটা যদি আসতে হয় তাহলে কিন্তু মানে হোল জিনিসটাকে নিয়ে আলটিমেটলি আমাকে কিন্তু সাইটে যেতে হবে। সাইটে না গেলে কিন্তু মানে আমার কাছে মনে হয় না যে কোনো শর্টকাট রুট আছে, যে বিভিন্ন জায়গাতে যে সমস্যাগুলো দেখা যায়, এখানে কোবলা হয়েছে, এখানে ব্রিকের এটা মিলছে না, অমুক হয়েছে, সেটা যে এখন তো ব্রিক বিল্ডিং হয় না। ব্রিক বিল্ডিং যদি হয়, ব্রিক বিল্ডিং এর তো প্রচুর ডিটেল আছে, যে ডিটেল গুলো না করলে স্ট্রাকচারাল প্রবলেম হবে এবং আর্কিটেকচার প্রবলেম হবে, ওই জিনিস হবে না। এখন ফরচুনেটলি ব্রিক বিল্ডিং হয় না, আমাদের জায়গা টাকা কম, সব ফ্রেম স্ট্রাকচার হচ্ছে, সেদিক দিয়ে একটা সুবিধা আছে, একটু কম, ওখানে একটু কম চিন্তা করতে হচ্ছে। আর বিএনবিসির যে জিনিসটা আছে, বিএনবিসি নতুন যে বিএনবিসি যেটা আসলো, সেটার উপর আমার মনে হয় প্রত্যেকটা মানে অফিসেই কিছু ডেভেলপমেন্টের বিষয় আছে এবং বেশ কিছু পড়াশোনা করার ব্যাপারটা আছে, এবং এটা কিন্তু বেশ কঠিনই আমার কাছে মনে হয়েছে যে এত কিছু কখন জানবো এবং এত কিছু মিলিয়ে, এবং আমার মনে একটু বেশি করে ফেলা হয়েছে বিএনবিসি, এতটা না করলে হতো। এবার আলটিমেটলি কতটুকু ফলো হবে জানি না, কিন্তু সিপিডির যে ব্যাপারটা আসছে সেটা হলো বিএনবিসির উপর, যেমন ধরেন আমরা নেক্সট মঙ্গলবারে আমাদের অফিসে আমরাই একটু মানে আমরা কিছু ইঞ্জিনিয়ার মিলে বসে
কি ঘটলো আর কি বিএনবিসিটি এর ফলে, আর্থকুয়েকের কি চেঞ্জ হলো, উইন্ডের কি চেঞ্জ হলো, এবং কোন কোন বিল্ডিং আমরা অলরেডি করেছি যেটা 2020-এর আলোকে বিএনবিসির আলোকে দেখলে আবার দেখা যাচ্ছে ওটা অলরেডি মডিফিকেশনের দরকার। আসলে এগুলো কি করা উচিত? যেমন বিএনবিসি বললো যেখানে বালু দিয়ে ফিল করা হয়েছে সেখানে কোনো বোর্ড পাইল করা যাবে না, তাহলে কি আমরা বসুন্ধরাতে বাড়ি বানাবো না? এখন এই প্রশ্ন তো বসুন্ধরায় কাজ করতে গেলে জিনিসগুলো আসবে। তবে আমি যারা আর্কিটেক্ট তাদের একটা ব্যাপার আছে, একটা কমন প্রবলেম দেখা যায় যে ইলেকট্রোমেকানিক্যাল ক্ষেত্রে একটা সমস্যা কমন দেখা যায়। কারণ প্রথম যখন, এবং এই ধরনের প্রচুর সিপিডি আইবিতেও হয়, ইলেকট্রোমেকানিক্যাল এইগুলোর সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকার কারণে পরবর্তী দেখা যায় যে বিল্ডিং উঠে যাওয়ার পরে তখন দেখা যায় যে আচ্ছা এই বিমটার ডেপথ কি 3 ইঞ্চি কমানো যায়, এখান থেকে পাইপ যাচ্ছে না, এই বিমটাকে ফুটা করা যাবে। এটা তো আবিষ্কার হয়ে গেছে। আমি প্রথমেই বুঝতে পারছি না যে আমার মানে ফ্লোর হাইট 9.5 ফিট হলে হবে না, এখানে 11.5 ফিট লাগবে বা 10.5 ফিট লাগবে। যদি আমাকে বিম ফুটোই করতে হয় তাহলে আমরা আগেই থেকে জেনে নিই, ঠিক আছে, আগে আলাপ করে নিলাম, ঠিক আছে বিমটা এখানেই থাকবে, আমি এই বিমের মধ্যে ফুটা রেখেই ঢালাইগুলো, বিমের মধ্যে ফুটা করতে মানে কোড কোনো বাধা দেয়নি। তা ওই সিপিডিটা আবার ওই নলেজটা পেতে গেলে আবার ওই যেটা আমি বলছিলাম যে বিল্ডিং সার্ভিসেস উপর কিছু সিপিডি আইবি দেয় কিন্তু রেগুলার, অনেকে 2-1 আমি জানি যারা এটা করেছেন এবং তারা উপকৃত হয়েছেন। এবং যখন কোনো একটা প্রজেক্ট এরকম করা হয় সেই সময় যদি এগুলো করা হয় তাহলে আমি মানে মাঠের মানুষ, আমি মাঠের কথাই বললাম, আমার বক্তব্য এখানেই শেষ। থ্যাংক ইউ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার শামসুল আলম আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। আপনি মোর ইনফর্মালের চেয়ে ইনফর্মাল সিপিডির কথাই বেশি হাইলাইট করেছেন, এবং আমরা যেটা ইনফর্মালের ভেতরেও যেটাকে 2 ভাগে ভাগ করা যায়, যেটা আমাদের প্রথম বক্তা বলেছেন, ইনফর্মালের ভেতরেও 2টো ভাগ আছে আসলে, যে একটা আমরা নিজেরা ওন সেলফ স্টাডি করতে পারি, নিজের দক্ষতাটাকে উৎকর্ষ করার জন্য আমরা জার্নাল পড়তে পারি বা অন্যান্য জিনিসগুলোকে নিয়ে আলোচনা করতে পারি। এট দ্য সেম টাইম আমরা নিজেরা একটা পিয়ার গ্রুপ তৈরি করে সেই পিয়ার গ্রুপের ভেতরে আমাদের আলোচনাগুলোকে একটা ফোকাস ডিরেকশনে করে আমরা আমাদের কন্টিনিউয়াল প্রফেশনাল ডেভেলপমেন্টটা করতে চাই। আসলে আমার যেটা মনে হয়েছে এই ব্যাপারে ভাবনা চিন্তা করার সময় আমার যেটা মনে হয় যে সিপিডি নিয়ে আসলে সেরকম করে কোনো গবেষণা হচ্ছে না। গবেষণাগুলো যদি হতো যে সিপিডি গুলো কেমন হওয়া উচিত, এগুলোকে কিভাবে রিস্ট্রাকচার করা উচিত, সেখানে যদি করতে হয় তাহলে প্রথম যে কাজটা আমাদের করা উচিত সেটা হোয়াট আর দ্য হিন্ডার ফ্যাক্টর গুলো কি কি সিপিডি কে আমাদের রিটার্ড করতে চাচ্ছে, এটাকে যেভাবে আইডেন্টিফাই করা উচিত সেরকম এট দ্য সেম টাইম আমরা কি ফ্যাক্টর গুলোকে এটাকে অ্যাসিস্ট করছে, সিপিডি হওয়ার জন্য একটা ইনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করছে, সেগুলোকে নিয়ে আসলে আমরা একটা মানে স্ট্রাকচার্ড ওয়েতে গবেষণাগুলো হচ্ছে না। সেই জন্য দেখা যাচ্ছে যে মানে যদি এই দুটোকে অ্যানালাইসিস করা হতো প্রপারলি, একটা গবেষণা করে আমাদের আমাদের অংশগুলোকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারতাম, এর ভেতর থেকে টেকনিক্যাল অংশগুলো থেকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারতাম, তাহলে মনে হয় আরো বেশি ফলপ্রসূ হতো সিপিডির ব্যবহারটা। এবার আমরা অনুষ্ঠানের শেষ বক্তা তামান্না বিনতে রহমান, প্ল্যানার তামান্না বিনতে রহমানের কথা শুনবো। তিনি বাংলাদেশ এবং ইউএসএ বোথ জায়গা থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে দীর্ঘ 12 বছর ধরে পড়াশোনা করেছেন, কাজ করেছেন। এডিবি এবং জাপানে উনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন। হাওয়াই ইউএসএ থেকে উনি 2011 সালে আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট অথরাইজড অফিসার হিসাবে রাজুকে কর্মরত আসুন আমরা তামান্না বিনতে রহমানের কথাটা শুনি। ধন্যবাদ ম্যাডাম, আমাকে এইখানে এত বিদগ্ধ জনের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আবার বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতে আমি বলতে চাই আসলে আরবান প্ল্যানিং, যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি অ্যাজ এ প্ল্যানার, সেটা একটা মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড। তো এই ফিল্ড নিয়ে আসলে কথা বলতে গেলে, এখানে সিপিডি নিয়ে কথা বলতে গেলে যেগুলো বলতে হয় তার বেশিরভাগই আমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা তারা অনেক কিছুই বলে গেছেন। আমি তার সাথে বিশেষ করে প্রথম বক্তার একদম ফর্মাল বা ইনফর্মাল যে সিপিডি গুলো বলেছেন, এগুলো প্ল্যানিং ফিল্ডেও খুব বেশি রিলেটেড, খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদেরও আসলে অনেকখানি মিল আছে যে এগুলো আমাদেরকে জানতে হয়, এগুলো আমাদেরকে অনেক সময় শিখতে হয়।
তো যেহেতু ওনারা এগুলো বলেছেন, আমি আর সেইগুলো নিয়ে কথা বলবো না, ওভারল্যাপিং করবো না। আমি প্ল্যানিং সাইড থেকে জাস্ট একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমার কাছে এক্সপেকটেশন ছিল এই সেমিনার থেকে যে প্ল্যানিং এ আসলে কিভাবে সিপিডিটা করা যায় বা কি ধরনের নিড দরকার আমাদের। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু প্ল্যানিং এ কেউ যখন কাজ করে বা একজন আরবান প্ল্যানার যখন কাজ করবে, তার শুরু থেকে আসলে একটা গোল সেট করতে হবে যে সে আসলে 10 বছর পর কোথায় তাকে দেখতে চায়। তো সে যখন তার মানে ব্যাচেলর শেষ করে তখন তার বাংলাদেশে যখন সে কাজ করে, বাংলাদেশের বাইরে আমি গেলাম না, বাংলাদেশে বললাম যে বাংলাদেশে যখন কাজ করবে তার অনেকগুলো অপশন খোলা থাকে। হয় সে একাডেমিক লাইনে অথবা রিসার্চ লাইনে থাকতে চায়, অথবা সে গভর্নমেন্ট বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতে পারে প্ল্যানিং এ বা এই রিলেটেড অ্যাডমিনিস্ট্রেশনে। তারপরে প্রাইভেট সেক্টর বা কনসাল্টিং ফার্মে তার কাজ করার সুযোগ থাকে, এবং ডেভেলপমেন্ট সেক্টর যেটাকে আমরা বলছি যে এনজিও বা যে ডোনার ফান্ডিং যে অর্গানাইজেশন গুলো আছে, ইউএন অর্গানাইজেশন গুলো আছে, সেখানে মূলত আমাদের প্ল্যানাররা বেসিক্যালি কাজ করেন। তো শুরুতে যখন একজন ব্যাচেলর শেষ করেন একজন স্টুডেন্ট, আমি তাদেরকে বলবো যে শুরুতেই তাকে সেট করা যে আমি আসলে কোন ফিল্ডে যাবো, যেহেতু একটা মাল্টিডিসিপ্লিন একটা বড় একটা ফিল্ড এবং এখান থেকে অনেক জায়গায় যাওয়ার সুযোগ আছে। তো আগে তাকে ডিসাইড করে নিতে হবে যে যেমন আমি 5 বছর কাজ করলাম আসলে ডেভেলপমেন্ট ফিল্ডে, দেন আমি আবার গভর্নমেন্টে গেলাম। আসলে তখন যেটা হয় যে আমি যখন একটা জায়গায় কাজ করি তখন সেখানকার এক্সপিরিয়েন্স, সেখানকার ওই জিনিসটা আমি আরেকটা জায়গায় কাজে লাগাতে না পারি 5 বছর পরে, তাহলে আসলে সেটা অনেক সময় বৃথা যায়। যদিও কোনো লার্নিং এ বৃথা যায় না, সেটা আসলে ইউজ করা যায়। তারপর আমি বলবো যে এইটা আগে এই গোলটাকে সেট করে ফেলা যায় আমি কোথায় যেতে চাই। দেন তার তারপর সে ভাববে যে আমি আসলে যদি আমি এখানে যেতে চাই, মানে আমি এই ফিল্ডটা আমি ডিসাইড করে ফেললাম যে আমি এখানে যাব, তাহলে আমি নলেজটা বা আমি এক্সপিরিয়েন্সটা কিভাবে গেইন করবো। কারণ যে যখন ইনিশিয়ালি একজন বিগিনার, তার তো আসলে এত এক্সপিরিয়েন্স থাকার কথা না। তো সে যখন জব ফিল্ডে যাবে বা কোনো কনসাল্টিং ফার্মের কাজ করবে, হয়তো গভর্নমেন্টে কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় না, তারা একটা পরীক্ষা দেয়, দেন গভর্নমেন্টের নিজস্ব একটা রুলস আছে কিভাবে তাদেরকে নিয়োগ দিবে, বাট বাদ বাকিদের তো সবসময় চায় যে এক্সপিরিয়েন্স, হয়তো জবের নেচারের উপর ভিত্তি করে যে কোন বিগিনিয়ার নাকি মিড লেভেল নাকি আরো সিনিয়র লেভেলে। তো এই জিনিসটা তাদেরকে জানতে হবে। তো এটা শুরু থেকে তারা কি করতে পারে, তারা করতে পারে যেটা যে যেমন আমাদের প্রথম বক্তা বলে গেলেন যে উনি প্রচুর ট্রাভেল করে, সো সেখান থেকেও তিনি হচ্ছেন অনেক ধরনের এক্সপিরিয়েন্স বা অনেক নলেজ গেইন করেন। এটা অবশ্যই একজন প্ল্যানারের জন্য সত্যি, কারণ তাকে আসলে কাজ করতে হয় শুধু একটা বিল্ডিং না বা শুধু একজন ক্লায়েন্ট না, তাকে আসলে ভাস্ট প্রচুর মানুষ নিয়ে কাজ করতে হয়। প্ল্যানিং এর একটা বিশাল সাইড হচ্ছে যে একটা বড় লোকালয় নিয়ে আমরা কাজ করি, এটা স্কেলটা অনেক বড়, এবং এখানে টেকনিক্যাল সাইডের পাশাপাশি অনেক সোশিও ইকোনমিক ইস্যুজ আছে, সেগুলো জানতে হয়। তো এইটার জন্য সবচেয়ে ভালো হয় যদি কেউ ফিল্ডে কাজ করতে পারে, ফিল্ড নলেজে যায়। যেমন আমি যখন একদমই বিগিনার ছিলাম, আমি আমার একটা যেমন সবসময় বলতো যে তুমি প্রচুর ভলান্টারি কাজ করো। তো আমি অনেক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, অনেক কালচারাল অনেক ভলান্টারি সংগঠন ছিল ওই মোমেন্টে আমার ইউনিভার্সিটিতে। আমি প্রত্যেকটা জায়গাতে কাজ করেছি, এবং যখন আমি মাস্টার্স করতে বাইরে গেলাম তখন যে এডিবি জেএসপি যে স্কলারশিপ নিয়ে, ওখানে আমাদের 90 ঘন্টা ভলান্টারি কাজ করার একটা বাধ্যতামূলক একটা ব্যাপার ছিল। তো আমি সেখানে অনেক শিখেছি যে আমরা হয়তো অনেক সময় সেমিনার অর্গানাইজ করতাম, আমরা ওয়ার্কশপ অর্গানাইজ করতাম। তো এভাবেই শেখা যায় মানুষকে কিভাবে ডিল করতে হয়। কারণ জব বলি বা হচ্ছে কনসাল্টিং ফার্ম বলি বা নিজের বিজনেস বলি, আপনাকে একটা সময় গিয়ে এই কাজগুলো করতে হবে বা এগুলো হয়তো ম্যানেজ করতে হবে। ইট ইজ নট লাইক যে শুধু প্ল্যানিংই কাজ করবে, তাকে হয়তো আরো অনেক কাজের সঙ্গে জড়িত থাকতে হতে পারে বা হয়। তো সেইটা হচ্ছে বিষয়, প্রচুর পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। তারপরে হচ্ছে স্টোরি, মানে অন্যের কথাটা শুনতে হবে। সর্বোপরি তাদেরকে হচ্ছে কিন ইন্টারেস্ট লার্নিং, মানে তাকে শিখতে বা জানতে চাওয়ার একটা ইন্টারেস্ট থাকতে হবে। যেমন আমরা প্রায় বলি যে মেয়েরা কেন সুযোগ পায় না, আসলে মেয়েরা সুযোগ পায় না তা না, তারা অনেক সময় ইন্টারেস্ট দেখায় না, বা তাদের ওই যে লার্নিংটা আমরা অনেক সময় পাই না। যে আমি অনেক মেয়েদেরকে দেখি, অনেক জুনিয়র মেয়েকে আমি যখন ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম গভর্নমেন্টের আগে, আমি এখন যে অনেক মেয়েদের মানে ইচ্ছাই থাকতো না, তারা তাদের জাস্ট যেটুক কাজ সেটুক করে আর কিছু করতে চাইতো না। এই ইন্টারেস্ট থাকতে হবে যে আমি চাই, আমি তাকে শো করতে চাই। তো সিপিটি এর কথা বলি, দেখা যায় কি, দেখা যায় আসলে ওই অর্গানাইজেশন আসলে তার জন্য কিন্তু মানে তৈরি করে বা তাকে রিকমেন্ড করে তুমি এই ট্রেনিংটা নাও বা এই ওয়ার্কশপে তুমি যাও বা এখানে তুমি কথা বলো। কিন্তু সে যখন দেখে যে না তার মধ্যে ওই ইন্টারেস্টটা নাই, তখন কিন্তু সে তাকে আসলে বা তার ওই স্কিলটাও নাই,
তখন কিন্তু সে তাকে রিকমেন্ড করে না। এটা গভর্নমেন্ট হোক, এটা হচ্ছে প্রাইভেট সেক্টর হোক বা ডেভেলপমেন্ট হোক, 3 জায়গাতেই আসলে এই কথাটা সত্যি। তো তাকে সবসময় ইন্টারেস্ট দেখাতে হবে, তাকে সবসময় ক্রস কাটিং যে ইস্যুস গুলো আসে, যেমন যে করোনা প্যান্ডামিক বলি, বা হচ্ছে এখন সবাই বলে গেল যে বিল্ডিং কোড যেটা আসছে 2020 সাল, তো এই যে বিষয়গুলো, এগুলো পড়ার বা এগুলো সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে। এটা গেল আমার প্রথম কথা। তো এরপরে আসি যে এরপর তারা কি করবে, যে আমাদের, হ্যাঁ আমার তো খুব জানার ইচ্ছা আছে, তো আমার ফর্মাল ট্রেনিং নেওয়ার ইচ্ছা আছে, বা আমি হয়তো এক্সপিরিয়েন্স কিছু নিচ্ছি, তো আমি আসলে আমার নিডটা কিভাবে অ্যাসেস করব, হ্যাঁ সেইটা একটা ব্যাপার আসতে পারে যে নিড আমি কিভাবে অ্যাসেস করব। তো সেইখানে আমি কিছু ভাগ করেছি, যে যেমন অনেক 6টা পয়েন্ট আমি ভাগ করেছি, যে একটা হচ্ছে যে লেভেল অফ নলেজ। তো আমি আসলে প্রথমে যখন যার জন্য সিপিটি দরকার, তার নিজেকে আসলে অ্যাসেস করতে হবে তার আসলে কি নলেজ আছে। এটা সে যদি কোনো অর্গানাইজেশন জব করে বা কোথাও সে ইনভলভ থাকে, অথবা যদি একদমই সে বেকার থাকে, সে যদি জিজ্ঞেস করতে পারে যে আমি আসলে আমার এই বিষয়ে আমার নলেজটা কোনটা। যেমন আমি যখন কোনো জবের ইন্টারভিউতে যাবো বা কোনো জবের জন্য অ্যাপ্লাই করি, আমরা তখন কি করি, তাই আমরা দেখতে পাই যখন তারা কি চায়। তো কয়েকটা যদি এরকমের সার্কুলার দেখা যায় যে তারা কি চায়, তখন কিন্তু বোঝা যায় যে আচ্ছা তাদের এই নলেজগুলো দরকার, ওটা কি আমার আছে কিনা। তো দেন আমি হাউ টু প্রিপেয়ার মাই সেলফ। তো এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে লেভেল অফ এক্সপিরিয়েন্স। তো এখন একদম বিগিনার যিনি, যার কোনো জবের এক্সপিরিয়েন্স নাই, কারণ এক্সপিরিয়েন্সের মাধ্যমেও জব করবে, সেখানেও ইন হাউস কিন্তু অনেক কিছু শেখে, মানে কাজ করতে করতে শেখা, যেটা আমার দ্বিতীয় বক্তা বলে গেলেন যে কাজ করতে করতে শেখা। সেখানে যারা আরো পিয়ার আছেন, যারা কলিগ আছেন, তাদের সঙ্গে কথা বলে অনেক নলেজ এনহ্যান্সমেন্ট হয়। তো সেইভাবে তাকে নিজেকে চিন্তা করা যায়, আমি কি আসলে 2 বছর জব করেছি, এখানে আমি আসলে কতটুকু জেনেছি, আমি যখন নেক্সট জবে যাব বা আমি যদি এটা একটু ফার্দার যাই, আমার কি কি নলেজ আরো অ্যাকোয়ার করতে হবে। সো এই জিনিসটা তাকে অ্যাসেস করতে হবে যে লেভেল অফ এক্সপিরিয়েন্সটা কত। তারপরে হচ্ছে ডিমান্ড অফ দ্য জব নেচার, মানে আমি যে জবে আছি, যেমন আমি অ্যাসিস্ট্যান্ট অথরাইজড অফিসার, বাট আমি যে কাজটা করি, একই এক্সপিরিয়েন্স বা একই জবের যে নলেজ, সেটা হয়তো আমার আরেক যে প্ল্যানার, সে হয়তো কাজ করছে কোন ডেভেলপমেন্ট সেক্টরে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কোঅর্ডিনেটর হিসেবে, তার কিন্তু সেগুলো দরকার নাই। আমি হয়তো খুব বেশি টেকনিক্যালি ফোকাস, যেখানে হচ্ছে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা যেগুলোতে ফোকাস করে বেশি, আমি হয়তো সেগুলোতে বেশি ফোকাস করছি, সেই সেক্টরতে বেশি ফোকাস করছি। কিন্তু যিনি মানে এনজিওতে আছেন, যিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন বা যিনি আর্থকোয়েক নিয়ে কাজ করছেন, তিনি আসলে ওই বিষয়গুলোর উপর ফোকাস করবেন। তো তার জবের যে ডিমান্ড, তার জবের যে নেচার, তার উপর ভিত্তি করে আসলে তিনি তাকে তৈরি করবেন। তিনি সেই ট্রেনিং গুলো হোক বা প্রফেশনাল ডেভেলপমেন্ট গুলো হোক, সেগুলো তিনি হচ্ছে নেবেন। তারপরে হচ্ছে যে হচ্ছে আমার সেই জবের কোনো এডিশনাল স্কিল রিকোয়ারমেন্ট থাকে কিনা, এটা একটা খুব বড় ব্যাপার। যেমন প্ল্যানিং এ যখন আমি পড়ি, তখন কিন্তু আমাদেরকে প্রজেক্ট ম্যানেজমেন্টে হয়তো একটা ছোট ধারণা দিয়ে দেওয়া হয় যে যে মানে একাডেমিক যখন পড়াশোনা করি তখন, কিন্তু এটা একটা ভাস্ট জিনিস। যখন মিড লেভেল ক্যারিয়ারে চলে আসে, তখন কিন্তু তাকে প্রজেক্ট ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে জানতে হয়। যেমন পিএমপি, প্রিন্স, এগুলো হচ্ছে অনেক কোর্স করার সুযোগ আছে। এটা শুধুমাত্র যে যারা বিবিএ ব্যাকগ্রাউন্ডে তারাই করবেন তা না, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা তারাও করছেন, আর্কিটেকচারের ব্যাকগ্রাউন্ড তারাও করছেন, অন্যান্য যারা আছেন ফিল্ডের, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড। সো যে কোনো লেভেল থেকে তারা সেই কাজটা করতে পারে, এটা একটা। তারপর হচ্ছে বিভিন্ন ক্রস কাটিং ইস্যুস, আমি অলরেডি সেটা নিয়ে কথা বলেছি, যে যেমন বিএনবিসি 2020 চলে আসছে। তো আমাদের অনেকেই আছে যে বিভিন্ন পৌরসভা বা সিটি কর্পোরেশন লেভেলে বা রাজুকে, তারা হচ্ছে বিসি কমিটির মেম্বার। তো তাদেরকে কিন্তু বিএনবিসি 2020 এটা কিন্তু তাদেরকে জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। তো এই যে ইস্যুস গুলো আসে, এটা সবসময় তাদেরকে অ্যাডভান্স যে নলেজ গুলো আসে সবসময়, যেমন করোনা প্যান্ডেমিকটা হয়েছে, এখন আমাদের জন্য সবার জন্য একটা নতুন একটা এক্সপেরিয়েন্স। তো আমরা কিন্তু কখনো পাবলিক হেলথের প্ল্যানিং একটা রিলেটেড, বাট আমরা কিন্তু ওভাবে কাজ করি না। কিন্তু আমাদের এখন যখন আমরা প্ল্যানিং করছি বা অন্য যে কোনো ডেভেলপমেন্ট সেক্টরে যাচ্ছি বা অন্য কিছুতে, এইটা কিন্তু একটা বড় ইস্যুস হয়ে আসছে। তো এই যে নতুন নতুন ইস্যুস গুলো, সেগুলো কিভাবে ডিল করব, সেই বিষয়গুলো সম্পর্কে আপডেট জানা বা তার বিষয়ে আর একটু খোঁজ খবর নিয়ে ট্রেনিং করা, এটাও হতে পারে। তারপরে ফিউচার এনডেভর, যে আমি আগামী 10 বছর পর আমাকে কোথায় দেখতে চাই, সেখানে যেতে হলে আমাকে আর কি কি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তো এইভাবে আমার নিজের নিডটা আমাকে অ্যাসেস করতে হবে। তো এই 6টা বিষয় যদি কেউ করতে পারে, দেন সে যাবে যে তার নেক্সট, যে আমি কোথায় গিয়ে কাজটা করবো, কিভাবে আমি জিনিসটা শিখবো। তো এখন তো আসলে শেখার প্ল্যাটফর্মটা বা আমার কোন একটা অর্গানাইজেশনের যে আমার স্কিল ডেভেলপমেন্ট করতে, সেটা ট্রেনিং হোক, সেটা সেমিনার হোক, যাই হোক না কেন, এটা খুব ইজি, কারণ অনলাইন সার্চ করলেই হচ্ছে, গুগল সার্চ করে বা নেটওয়ার্কিং এর মাধ্যমে। যেমন আমি আজকে এই সেমিনারে অ্যাটেন্ড করেছি, আমি কিন্তু অনেক নলেজ গেইন করেছি আমার প্রিভিয়াস 2 বক্তার মাধ্যমে, বা এখানে যারা আছে তাদের বিভিন্ন রকমের
বক্তব্যের মাধ্যমে। তো এটাও কিন্তু এক ধরনের মানে ইনফরমেশন গ্যাদারিং বা আমার এক ধরনের সিপিডি হলো আমার, আমি তো জানলাম কিছু। তো এই যে নেটওয়ার্কিং এর মাধ্যমে আসা বা কোথাও পার্টিসিপেট করা, সেটা ভলান্টারি হোক বা পেইড হোক, হোয়াটএভার, আমি বলবো সবসময় ইনভলভমেন্ট থাকার জন্য এবং অনলাইন সার্চ করা। এখন আমরা হচ্ছে একদম ডিজিটাল যুগ, সো আমরা যদি ম্যানুয়াল চিন্তা করি যে আমাকে কেউ ইনভাইট করবে দেন আমি যাব, এটা আসলে হবে না। তাকে আসলে অনলাইনে অনেক বেশি হচ্ছে আপডেটেড থাকতে হবে। তো এরপরে আসি যে এগুলো তো আমরা জানলাম, আমরা অ্যাসেসও করে ফেললাম, আমরা ইনফরমেশনও পেয়ে ফেললাম যে আমার এগুলো দরকার আছে। তো বাংলাদেশে আমরা আসলে এটা কোথায় আমি এই ট্রেনিং গুলো করবো প্ল্যানিং এর ক্ষেত্রে, প্ল্যানারের জন্য? তো আমি যেটা বলবো যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, বিআইপি, এরা হচ্ছে এদের মানে এরা প্রতি বছরই হচ্ছে বিভিন্ন রকমের সারা বছর ব্যাপী তারা হচ্ছে ট্রেনিং কার্যক্রম বজায় রাখে। বিশেষ করে প্যান্ডেমিক সময় তারা অনলাইন অনেক ট্রেনিং করিয়েছে, অনেক সেমিনার, অনেক ওয়েবিনার হয়েছে। এবং এখন তো একটা ইজি যে আমাকে এখন যেতে হচ্ছে না, আমি বাসায় বসে বসেই এই অনলাইনে এই যে জুমের মাধ্যমে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা এখন ট্রেনিংটা করতে পারছি বা নলেজ গেদার করতে পারছি, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারছি। এর পাশাপাশি IWM বা অন্যান্য যে অনেক ধরনের টেকনিক্যাল অর্গানাইজেশন আছে বা এই রিলেটেড এগুলো আছে, তারাও অনেক কিছু অফার করে। তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে, বিভিন্ন সার্কুলার থাকে, সেগুলো দেখা যেতে পারে। কেউ যদি গভর্নমেন্ট জব করেন, যেমন আমি যেমন রাজুকে আছেন, তো আমাদের অনেক সময় ইনহাউস ট্রেনিং হয়। এটা শুধু আমাদের জন্য না, গভর্নমেন্টের বাদেও হয়তো অনেক, যেমন যারা ব্র্যাকে কাজ করে বা যারা হচ্ছে কেআরে কাজ করে, তাদের হয়তো অনেক ইনহাউস ট্রেনিং হয়, তারা অনেক সময় ট্রেনিং দেয়, তারা অনেক ট্রেনিং পায়। তো যারা জবে থাকেন তাদের দেখা যায় যে তারা তাদের এমপ্লয়ীদের জন্য অনেক রকমের ট্রেনিং, তাদের নেসেসিটি অনুযায়ী, তাদের জবের ধরন অনুযায়ী তারা অনেক ধরনের ট্রেনিং অ্যারেঞ্জ করে। এর বাইরেও হচ্ছে গভর্নমেন্ট যদি হয়, তো আমরা বিএম ফাউন্ডেশনে আমরা অনেক সময় আমরা যদি আমাদের অফিস থেকে হয়তো বলে দেয়, অথবা আমরা নিজেরাই বলি যে আমাদের এই ধরনের মানে স্কিল দরকার, আমি এটা শিখতে চাই, তো অ্যাপ্লাই করলে তখন দেখা যায় তারা আমাদেরকে সেখানে রেফার করে। আর এর বাইরে যেটা বললাম যে যারা হচ্ছে প্রাইভেট সেক্টরে আছে, তাদের জন্য অনেক ধরনের গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো তাদের জন্য হচ্ছে অনেক সময় অফার করে যে আপনারাও আসেন, নট অনলি ফর গভর্নমেন্ট মানে জব হোল্ডার প্রফেশনাল, তারা কিন্তু প্রাইভেট জবে যারা আছে তাদের জন্যও কিন্তু এই ট্রেনিংগুলো অফার করে, চাইলেই সেখানে অ্যাপ্লাই করা যায় বা তাদেরকে যোগাযোগ করা যায়, তাহলে হয়তো তারা জানবে যে কিভাবে এখানে যেতে হবে বা কিভাবে সেই ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করতে হবে। এছাড়া আরো কি আছে? এছাড়া ধরেন আদার অপরচুনিটিস আছে, তুমি যে বললাম যে প্রথম বক্তা বলে গেলেন যে ইরেক্স যেমন হচ্ছে এই পুরো অনলাইনে প্যান্ডেমিকের সময়, লকডাউনের সময় তারা অনেকগুলো কোর্স ফ্রিতে হচ্ছে অফার করেছে। যেমন আমি নিজেই একটা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা কোর্স আমি এনরোল ছিলাম এবং আমি সেই সার্টিফিকেট আমি নিয়েছি, একটা 2 মাস ব্যাপী একটা কোর্স ছিল এবং এটা ফ্রি ছিল, আমাকে পে করতে হয় নাই। তো আবার আরেকটা কোর্স ছিল, সেটা হচ্ছে যে সার্টিফিকেট নিতে হলে এমনিতে ফ্রি ছিল, বাট সার্টিফিকেট নিলে কিছু পেমেন্ট করতে হচ্ছে। তো আমি যখন চিন্তা করেছি যে এই সার্টিফিকেটটা আমার জন্য জরুরি, আমি এটা কোথাও শো করতে পারবো এবং সেটা করলে আমার সামনে 10 বছর পর কেরিয়ারে আমার হয়তো একটা ভালো কোনো সম্ভাবনা আছে, এটা দেখাতে পারলে আমার অনেক বেনিফিট আছে পার্সোনাল কেরিয়ারে বা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে। তো আমি সেটা হচ্ছে পেমেন্ট করেছি। তো এই বিষয়গুলো মানে নিজেকেই আসলে অ্যাসেস করতে হবে যে আমি আসলে সেই পেমেন্টগুলো কি এটা ফ্রি হতে পারে, এটা এই ধরনের। যেমন এর বাইরেও হচ্ছে যেমন আমেরিকান প্ল্যানিং অ্যাসোসিয়েশন, তারা তাদের নন মেম্বারদের জন্য অনেক কোর্স তারা অফার করে। তারপরে যেটা হচ্ছে যে আপনার প্ল্যানার্স ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়া বা এরকম যত প্ল্যানিং ইনস্টিটিউট আছে বিভিন্ন দেশে, তারাও কিন্তু তাদের নন মেম্বারদের জন্য অনেক ধরনের কোর্স অফার করে, প্ল্যানারদের জন্য কোর্স অফার করে, যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যারা প্ল্যানার আছেন তারা সবাই সব জায়গায় এটা শিখতে পারেন, নলেজ তাদের এটা এনরিচ করার জন্য। এবং সেটা একটা পেমেন্টের ভিত্তিতে হয়। এটা ওখানে তাদের হয়তো কোথাও কোথাও তাদের ওয়েভার থাকে। এর বাইরে আরো আছে যেমন আইসোকার্প, তারা করে ইউএন হ্যাবিটেট যেটা আছে বা যেটা হচ্ছে ইউএন অর্গানাইজেশন বা ইউনিটার যেটাকে বলি আমরা, ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ। তারপর সিফাল জেডু, যেটা কোরিয়ান প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার অফ ITUC। তো এই যে বিষয়গুলো আছে, চাইলে এইসব জায়গাতে অনেক সময় দেখা যায় কি এরা ফ্রিতে অনলাইনে থাকে, যে যদি ওই ওয়েবসাইটে যাওয়া হয়, এরা প্ল্যানিং ক্রস কাটিং ইস্যুস নিয়ে প্রচুর রকমের এটা তারা হচ্ছে শুধু নট অনলি প্ল্যানিং, ইঞ্জিনিয়ারিং হোক বা অন্য অনেক সেক্টরে হোক, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এইসব বিভিন্ন বিষয় তারা সবসময় তাদের অনেক ট্রেনিং কোর্স আছে। অনেক সময় সেগুলো হচ্ছে স্কলারশিপ থাকে তাদের, অনেক সময় তারা হচ্ছে কিছু জায়গাতে চার্জ ওয়েভার দেয়। তো এইগুলো হচ্ছে আসলে একটু জানলে বা একটু নেটওয়ার্কের মাধ্যমে জানলে তারা কিন্তু এটা অনলাইন সার্চ করলে বা ওই রিলেটেড একটু সার্চ করলে গুগলে আসে, আমাদের আমি দেখলাম যে এটা অ্যাভেলেবেল এই তথ্যগুলো। তো এইটা তারা করতে পারে।
তো এইটা তো ওখান থেকে তারা তখন এই কস্টটা আর কি তারা জানতে পারবে। তো এই হচ্ছে মূলত আমার বক্তব্য প্ল্যানারদের জন্য, যে তারা কিভাবে তাদেরকে আসলে অ্যাডভান্স করবে, কিভাবে তাদের স্কিলটাকে ডেভেলপ করবে ভবিষ্যতের জন্য, বা তাদেরকে যেটা স্যার বলে গেলেন যে বাংলাদেশে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল লেভেলের ওরকম এক্সপার্ট পাই না হয়তো, বাট তারা কিন্তু নিজেদেরকে এখন যে সময়টা এসেছে 2020 সাল বা 21 সাল চলে আসছে আমার, এবং বাংলাদেশে বসে তারা বাইরের দেশেও অনেক সময় কাজ করতে পারে, ফ্রিল্যান্সিং করতে পারে, কোনো সমস্যাই না। উনি যেটা হাইলাইট করলেন সেটা হচ্ছে আমাদের আলোচনার একেবারে একটা মোদ্দা কথা, যে আসলে মেয়েরা আমরা কিভাবে সিপিডিটাকে দেখছি বা সিপিডিতে আমাদের কন্ট্রিবিউশনটা কিরকম। এখন আসলে মোটামুটি মূল আলোচকদের কথা যেহেতু শেষ হয়ে গেল, আমরা ফ্লোরটা ওপেন করে দিচ্ছি কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনের জন্য। সেক্ষেত্রে প্রথমেই যেহেতু আমাদের সাথে চিফ আর্কিটেক্ট মহোদয় মীর ভাই আমাদের সাথে জড়িত আছেন, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব ওনাকে যদি একটু ওনার অর্গানাইজেশনে সিপিডির অবস্থাটা কিরকম, সিপিডিটা সেখানে কি, এটাকে কিভাবে কোন চোখে দেখা হচ্ছে, এটাকে কি অ্যাপ্রিসিয়েটেড আকারে দেখা হচ্ছে কিনা, এবং সেটা ওনাদের জবের সাথে কতটুকু জবের সময়ের পাশাপাশি সিপিডি কে এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে, বিশেষ করে মহিলা আর্কিটেক্ট যারা ওনার সাথে কাজ করছেন তাদের আগ্রহ বা অনাগ্রহ এবং তাদের কন্ট্রিবিউশন মানে সিপিডি তে এটা কিভাবে দেখছেন উনি, বা এটাকে কিভাবে উনি মূল্যায়ন করেন সে বিষয়টা একটু জানতে পাচ্ছি। মীর ভাই প্লিজ। জি জি, সালামালাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন তো আপনি জানেন নালা, যে সরকারের একটা সিদ্ধান্ত আছে যেটা রিসেন্টলি অ্যাবাউট 1-2 বছর আগে হয়েছে, যে প্রতিটা অফিসারকে 60 ঘন্টা বছরে ট্রেনিং দিতে হবে। সিপিটি বলে না, এটা ফিজিক্যালি হতে পারে যে কোনো ফরম্যাটে। তো সেটা পালন করার কিছুটা দুরূহ আসলে। আমাদের যে ওয়ার্কলোড থাকে, স্পেশালি আমার অর্গানাইজেশনে আসলে ম্যান পাওয়ারের শর্টেজ আছে এবং একজনকে অনেক ধরনের কাজ করতে হয়। তো সেই হিসাবে 60 ঘন্টা অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট, বাট আমরা মোটামুটি করছি। তবে আমাদের খুব যে মানে এটা আসলে ওয়ার্ক মিনিস্ট্রি আসে, তো যেই কারণে যেটা হয় খুব যে রিলেটেড আমরা কোর্সগুলি পাই, অফারগুলি পাই তা না। তো চেষ্টা হচ্ছে যে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যে কোর্সগুলি সেগুলিতে যদি আমরা এনরোল করতে পারি তাহলে যে আরো মোর ইফেক্টিভ হবে। আর আসলে এই ব্যাপারটা শুনছিলাম পুরোটাই মোটামুটি পুরোটাই কভার করছে। তো আমি যেটা বলবো, ওয়াপা তো স্পেশালি মহিলা আর্কিটেক্টের জন্য সবারই প্রফেশনাল ডেভেলপমেন্টটা জন্য কন্টিনিউয়াস কোর্স করতে হয়। বাইরে তো আপনার ইয়েও পায় না, আপনার প্রতি বছর না করে লাইসেন্স থাকে না। তো আশা করি ভবিষ্যতে আমরাও ওই ধরনের ইয়াতে যেতে পারবো। আর মহিলা বলে কিছু নেই, আমাদের অফিসে মোটামুটি সিনিয়রিটি বেসিসে এবং রিলেটেড যারা কাজ করে সেইভাবে কোর্সগুলি সিলেক্ট করা হয়। আর অনেকগুলি কোর্সে প্রিরিকুইজিট থাকে যে একজন ছেলে একজন মহিলা একজন পুরুষ দিতে হবে, অনেক কোর্স এভাবে থাকে, তো সেভাবেই দেওয়া হয়। আর অ্যাকচুয়ালি এটার বাইরে একটু ছোট একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আসলে আমাদের টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। আসলে মানে কোর্স করার জন্য মহিলারা তো আসলে আমাদের মহিলা আর্কিটেক্টরা তো অনেক বিজি থাকে, তাদেরকে ফ্যামিলিও টাইম দিতে হয়। তো আমাদের ম্যানেজমেন্টটা যদি এফিশিয়েন্ট না করতে পারি তাহলে আসলে কোর্সগুলো অ্যাটেন্ড করা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো ম্যানেজমেন্টের জন্য আমাদের যে ফেসিলিটিগুলি আছে, যেমন প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা নির্দেশনা আছে যে প্রত্যেক অফিসে ডে কেয়ার করতে হবে, এটা যেমন খুব ভালো উদ্যোগ। তারা যদি একটু বাসা থেকে এই স্ট্রেসটা কম থাকে তাহলে এই কোর্সগুলি তারা মোর অ্যাটেন্ড করতে পারে। অনেক সময় কোর্সগুলি উইকেন্ডে হয়, তারপরে আপনার আফটার অফিস হয়। তো ওই আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমরা ম্যানেজমেন্টটা যদি এফিশিয়েন্ট করতে পারি তাহলে মহিলারা আরো বেশি প্রফেশনাল আরো বেশি এটা পার্টিসিপেট করতে পারবে। এবং আরো কিছু আছে, ধরেন আপনার যদি একটা মডার্ন ক্যাফেটেরিয়া থাকে সেক্ষেত্রে অফিসারদের জন্য ওই সুবিধাগুলি যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে এই কোর্সগুলির জন্য যে ব্যাক সার্ভিস, যে মানুষের টাইম ম্যানেজমেন্ট, টাইম পাওয়াটা, ওইটা সুবিধা হয়। আমি মনে হয় এখানে শেষ করি। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আসলে একটা জিস্ট পাওয়া গেল যে মহিলা আর্কিটেক্টরা তাদের মূল অর্গানাইজেশনের ভেতরে কিভাবে সিপিডিটাকে দেখেন বা তাদের ফ্যাসিলিটেট করার জন্য কি করা যায়। এখানে আমি যেহেতু আসলে একেবারেই গভর্নমেন্টের ভেতরে কাজ করি, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা আসলে একটা পারফরমেন্স বেসড সিস্টেমের ভেতরে চলে এসেছি। হ্যাঁ, যেমন আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমি সবসময় মনে করি আমরা কিভাবে পারফরমেন্স বেসড কংক্রিট তৈরি করব। তার মানে আমার কংক্রিট 1, 1.5, 3 হিসাবে মিক্স করে যে আগে একটা মানে রেশিও দিয়ে একটা কংক্রিট পেতাম, সেটা থেকে আমাদের ধারণাটা চলে এসছে। আমরা কি করছি, আমরা ডিজাইন করছি নতুন ভাবে কংক্রিটটাকে মিক্স ডিজাইনের ভেতর দিয়ে আমরা এত পিএসআই কংক্রিট বানাবো, এটা টার্গেট দিয়ে আমরা আগাই। দ্যাট ডাজন্ট মিন যে আমার কোয়ালিটিটা কি হবে, আমার মেটেরিয়াল কোয়ালিটি কি হবে, আমার ওয়ার্কম্যানশিপ কি হবে, এই জিনিসটার প্রচ্ছন্ন থাকছে। মূল টার্গেটটা হচ্ছে আমার টোটাল আউটপুটটা কিভাবে আসলে আমরাকে দেখছি, সেটা কিভাবে পারফরমেন্স করছে, সেটাই মোদ্দা কথা। সেক্ষেত্রে অন্য জিনিসগুলো কিন্তু প্যাসিভ হিসাবে চলেই আসছে। সেক্ষেত্রে গভর্নমেন্টের ভেতরে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, যেটা আমরা এপিএ বলি, সেটা চলে এসছে এবং দীর্ঘ 2014 সালে প্রথম এটা করা হয়েছে। আর 2018-তে এসে আমাদের এইচপিএম এটা আসলে সবগুলো অর্গানাইজেশনের সাথে, সবগুলো মন্ত্রণালয়ের সাথে করেছে। সেটা হচ্ছে যে আমি সারা বছরে কি কাজ করব সেটা আমাকে অ্যানালাইসিস করা হবে, সেটাকে আমার মূল্যায়ন করা হবে, দ্যাট ইজ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। সেটা আসলে এখন ট্যাগ আপ করা হবে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা কর্মচারীর এসিআর এর সাথে। দ্যাট মিনস আমি সারাদিন কি কাজ করছি, আমি নিজেকে কতটা ধারালো করে উপস্থাপন করতে পারছি, কতটা নিজেকে শানিত আকারে স্কিল ডেভেলপ করতে পারছি, যেটা বলছিলাম যে আমার কতটা সফট স্কিল আছে, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি কিভাবে পারফর্ম করব, সেই জিনিসগুলো কিন্তু চলে এসছে। দ্যাট মিনস অটোমেটিক্যালি সিপিটির বিষয়গুলো কিন্তু সরকারের ওপর মহল থেকে আমাদের উপরে চাপিয়েই দেওয়া হচ্ছে। আমাকে নিরন্তর সংগ্রাম করতে হবে আমার নিজস্ব জায়গাটাকে, অবস্থানটাকে ঠিক রাখার জন্য। তা এই ক্ষেত্রে আমার কাছে হাতে বেশ কিছু কোয়েশ্চেন এসছে। সেক্ষেত্রে প্রথমেই যদি আমি ডক্টর ফলিদা নীলুফার আপার কোয়েশ্চেনটা নেই, সেটা উনি যেমন আমি রিড আউট করছি, it is clear that all the professionals need to have CPD. We know woman has many things to do, including family responsibility. How you assess woman professional status? Do you think your woman colleague lacks in knowledge? Do they need CPD, especially compared to men professionals? আমি আসলে আমার যেহেতু একেবারেই ফোকাসড একটা জায়গা, আমি কি তামান্না বিদ্যা রহমানকে এই বিষয়ে রিকোয়েস্ট করতে পারি যে কোয়েশ্চেনটা অ্যাড্রেস করার জন্য? ধন্যবাদ। আসলে আমি যেটা বলবো যে আমার যারা ফিমেল কলিগ তাদের আসলে কারোই নলেজ কম নাই, বিকজ সবাই আসলে একটা মানে সমান প্ল্যাটফর্ম থেকেই তারা আসে। তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলি বা নলেজ বলি, তাদের সবারই অনেক ভালো, তারা একটা ওভাবেই আসে। যেহেতু কোনো একটা যদি মানে অফিস বা সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট প্রমোশন হোক, তাকে যখন মানে যোগদান করা, মানে তারা যখন নেয়, তখন আসলে তারা ওভাবে দেখেই না, তার ব্যাকগ্রাউন্ডটা দেখেই তাকে নেয়। সো ওখানে যে সমস্যাটা হয় না, সমস্যাটা হয় এর পরে। এটা সবসময় যে আসলে ফ্যামিলিতে মানে তাদের ওখান থেকে সব সাপোর্টের সমস্যা সেটাও না। যেটা ঝামেলা হয়, কারণ কেউ যখন জবে জয়েন করে তখন তাদের ফ্যামিলি সাপোর্ট তাদের থাকে। এখনকার সময় মোটামুটি তারা অ্যাটলিস্ট ঢাকাতে তারা পায় বা ঢাকার বাইরে তারা মোটামুটি পায়। প্রবলেম হয় তাদের পার্সোনাল লাইফ নিয়ে, মানে সে আসলে কি প্রায়োরিটি দেয়, তার কেরিয়ার প্রায়োরিটি, তার মাইন্ডসেটটা কি। আমি সবসময় বলি যে কোনো ব্যারিয়ার না, যদি না সে পার্সোনালি সেই মেয়েটা বা সেই মানুষটা যদি নিজে না ফিল করে। যেমন আমার অনেক ছেলে, মানে এটা যে সবসময় মেয়ের জন্য ব্যারিয়ার সিপিটির জন্য তা না, অনেক ছেলেকেও দেখি যে তারা তাদের নলেজ আসলে রিচ করতে চায় না। তারা ভাবে যে এইভাবেই জীবন চলে যাবে, এভাবেই পাওয়া যায় বা এইভাবেই থাকবো, আমার দরকার নেই, আমি যা জানি তাই আমার জন্য যথেষ্ট। আমি প্রথমে যেন বলেছি যে এটা হচ্ছে কি ইন্টারেস্ট থাকতে হয়, যে আমি শিখতে চাই, আমি আরো জানতে চাই এবং আমি আরো বেশি কন্ট্রিবিউট করতে চাই। তো এইটা না থাকলে সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, সবার জন্য আসলে এটা ব্যারিয়ার। সো ফার্স্টে নিজের মাইন্ডসেটটা ঠিক করা, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আর ওটা একটু থাকে, সোশ্যাল প্রেশার একটা থাকে, জিনিস অফ অনেক ফ্যামিলি সোশ্যাল প্রেশার। যেমন অনেক মেয়ের, আমার অনেক কলিগ যখন বেবি হয় তখন সাপোর্ট না পাওয়া, স্পেশালি ইন গভর্নমেন্ট সেক্টর। যেটা আমি বলবো যে আমাদের তো আসলে ওভাবে এখনো গড়ে ওঠে নাই, যেটা হচ্ছে যে ডে কেয়ার সিস্টেমটা, বা সোশ্যালিও এটা অত বেশি অ্যাকসেপ্টেবল না।
তো এই জন্য অনেকেরই ঝামেলা হয় যে বাচ্চা কোথায় রেখে আসবে, এই যে 9টা 5টা অফিস, অনেক সময় আমাদের দেখা যায় যে 9টা 5টা অফিস করলে আসলে হয় না, আমাদের এর বাইরেও অনেক সময় সময় দিতে হয়, অফিসের বিভিন্ন কারণে দিতে হয়। বাংলাদেশের সিস্টেমটাই অমন যে যেমন বিদেশে আমি দেখেছি যে সেখানে 9টা 5টা পর্যন্ত মানে 9টা 4টায় মানে 8টা 4টায়, এরপরে কিন্তু তারা কিন্তু কাজ করে না, বা আমি যদি তার চেয়ে বেশি কাজ করি ওখানে এটাকে ধরা হয় যে সে ডিসকোয়ালিফাইড, যে তার আসলে ওই সময়ের মধ্যে কাজটা শেষ করার মতো যোগ্যতাই নাই। কিন্তু বাংলাদেশে হয় এর উল্টোটা, যে যত বেশি সময় থাকতে পারে বস তত খুশি হয়, তারা ভাবে যে এই বেশি কাজ করে। তো এই যে বিষয়গুলো, এই মাইন্ডসেট গুলো আসলে ঠিক করা দরকার আছে, সেটা নট অনলি শুধু ফ্যামিলি, সোশ্যালি বলি বা একটা ইনস্টিটিউট হিসেবে বলি, তাদেরকে এই মাইন্ডসেট থেকে একটু সরে আসতে হবে, এটা একটা। আর গভর্নমেন্টে যেটা বলবো যে ট্রেনিং এর ক্ষেত্রে মেয়েদের এখানে আসলে ওভাবে, যেমন আর্কিটেক্ট আমি মঞ্জু হোসেন উনি বললেন যে সেভাবে আসলে আমাদেরকে ডিসক্রিমিনেট করে না ওখানে, পুরুষ হোক বা মহিলা এমপ্লয়ি হোক, যেই হোক না কেন, তাদের একটা তাদের মেধা তালিকার ভিত্তিতে কিংবা তাদের একটা রুলস আছে, তারা ওই রুলসটা মোটামুটি ফলো করে, তারা ফলো করে, সেভাবেই তাদেরকে আসলে মানে প্রিপেয়ার করে, তাদেরকে বলে যে হ্যাঁ তোমাদের এই ট্রেনিংটা দরকার বা এখানে পাঠানো বা তাদেরকে দেওয়া, সেটা তারা সেটা বজায় রাখে। আর প্রাইভেট সেক্টরে আমি ওইটাই বলবো যে একই কথা, যে মাইন্ডসেট চেঞ্জ এখানে দু একটা জিনিস যে হয় না তা না, বাট সেটা মনে হয় পার্টিকুলার ওই অফিসের যিনি প্রধান তিনি যদি একটু ইকুয়ালি চিন্তা করেন, ইকুয়ালি বেনিফিট দেওয়ার চেষ্টা করেন, সেটা পুরুষ হোক বা নারী হোক, ওভাবে বেস করে, তাহলে আসলে এই ছেলে বা মেয়ে যে ইস্যুটা, এটা এখন আর আসে না। বিশেষ করে যারা একদম ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেন, মানে ইউএন বা হচ্ছে কোনো এনজিও লেভেলে, ওখানে এটা খুবই কড়াকড়ি করে মানা হয়, কারণ ওখানে হচ্ছে ফিমেল এম্পাওয়ারমেন্টটাকে অনেক বড় হিসেবে দেখা হয়। সো এখন এই 2021 সালে আমাদের তো অনেক জায়গাতে ম্যান্ডেট আছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট একটা বিষয় আছে। সো বিভিন্ন কারণে হোক, অনেক সময় আমি এমনও দেখি যে মেয়েরা বেশি ট্রেনিং পাচ্ছে ছেলেদের থেকে, এটাও অনেক সময় অনেক জায়গায় দেখেছি। সো এই বিষয়গুলো আসলে এরকম। তো আমি কিন্তু প্রথমে বলবো যে মাইন্ডসেটটা চেঞ্জ, মানে ঠিক করা, যে প্রথমেই যে ব্যারিয়ারটার কথা আমরা বলি সেটা আসলে ওই মানুষটিকেই ওখান থেকে বের হয়ে আসতে হবে, যে না আমি আমাকে তৈরি করবো। আর যখন আমি এটা চিন্তা করতে পারবো, তখন আমার যেগুলো ব্যারিয়ার আমি সেগুলো নিয়েও কাজ করতে পারবো, যে আমার কোথায় হেল্প দরকার, তখন কেউ না কেউ আসলে আমাকে হেল্প করবে, সেটা সে বের করেই ফেলতে পারবে, তাকে ওই সাপোর্টটা দেওয়া যায়। ধন্যবাদ। থ্যাংক ইউ। বেশ কিছু কোয়েশ্চেন আমার হাতে এসছে, কিন্তু আমাদেরকে আসলে স্ট্রিক্টলি 8:30-এর ভেতরে প্রোগ্রামটা র্যাপ আপ করার জন্য বলা হয়েছে। সেক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এসছে, সেটা হচ্ছে মালিহা তাবাসসুম, সিভিল ইঞ্জিনিয়ার অ্যাট CNRS, এখানে তিনি রোহিঙ্গা ক্যাম্পে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন। তার মতে বক্তব্যটা এরকম যে আসলে সিপিডি শুধু পার্সোনাল লেভেলে না, অর্গানাইজেশন লেভেলেও দরকার, এবং তিনি বলতে চাচ্ছেন যে ক্লাইমেট চেঞ্জ ইস্যুগুলো নিয়ে তিনি যখন কাজ করেন, ওনার থেকে রিড আউট করছি, I try to develop my skill about environmental issues and climate change issues. I found many courses online regarding that. But climate change or environmental issue in this context, Bangladesh is missing here. There are lots of platforms to learn about these issues, but there are little resources on Bangladesh context. Some organizations arrange different workshop trainings, but of civil engineering as well. Another topic is missing here is gender and environment. There is a really great connection between gender and climate change, but in Bangladesh it is reflected highly. As I am interested in this particular area, মূল কথা ওনার জেন্ডার, এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিষয়টা নিয়ে উনি জানতে আগ্রহী। প্রশ্নটা আমি যদি ইঞ্জিনিয়ার শামসুল আলম স্যারকে যদি বলি এই কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করার জন্য, উনি কি আমাদের সাথে আছেন? মানে এটা তো বিষয়টা ঠিক আমার সাথে কি রিলেটেড, আমার সাবজেক্টের সাথে না, উনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো এই যেটা প্ল্যানার বললেন সেটা হলো আমাকে নিজেকে ঠিক করতে হবে আমি কি চাচ্ছি, এবং সেখানে রিচ করার জন্য যা করা দরকার সেটা করতে হবে। যেটা উনি বলছেন যে ওই যে এনভায়রনমেন্টাল ইস্যু এবং এটা বাংলাদেশ মিসিং, কথাটা তো সত্যি, মানে কথাটা তো সত্যি। সেটার জন্য যেটা করতে হবে সেটা হলো ওই পার্টিকুলার মিনিস্ট্রিকে বা ইকে সিপিডি বা যে হোক এগুলো অ্যারেঞ্জ করতে হবে, সো দ্যাট দে ক্যান বি ফোকাসড। আমি যদি ঠিক বুঝে থাকি, আমার কাছে সেরকম মনে হয়েছে ব্যাপারটা।
থ্যাংক ইউ। আমি কি মামনুন ভাইকে এটার সাথে কোনো কিছু অ্যাড করতে চাইলে উনি অ্যাড করতে পারেন, রিকোয়েস্ট করব। বেসিক্যালি ওনার যেই প্রশ্নটা করেছেন যে আসলে এই জাতীয় অ্যাক্টিভিটি গুলোকে, যেমন উনি যেটাতে বেশি ফোকাস দিচ্ছেন ওনার কাজের এক্সপিরিয়েন্স থেকে যেই উপলব্ধিগুলো, সেখানে এই মানে ওয়েপার তরফ থেকেই মনে হয় আসলে জানতে চাওয়া হচ্ছিল যে হোয়াট স্টেপস আই ক্যান টেক ফর সিপিডি রিগার্ডিং ইট, অলসো ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু ডেভেলপ মেটেরিয়ালস ইন দিস এরিয়া। আমার কাছে মনে হয় যে আপনারা যদি এই যে উপলব্ধিগুলো বা কর্মক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি কিছু কিছু প্র্যাকটিক্যাল যে সমস্যা বলবো না, যে রিয়েলাইজেশন গুলো ফেস করছেন এবং সেই রিয়েলাইজেশন থেকে তারা মনে করছেন যে তাদের আসলে আবার একটু ব্যাক টু স্কুল বলবো না, ব্যাক টু সিপিডি এরকম জায়গায় নিজেদেরকে এম্পাওয়ার করার জন্য, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য যাওয়া দরকার। হয়তো এই একদম টু দ্য পয়েন্ট এই যে সাজেশনটা, একটা টপিকের কথা তিনি বলেছেন, সেই জায়গাগুলোতে যদি আপনারা যদি কিছু নিয়ে এগিয়ে আসেন, অথবা যদি মনে করেন যে প্রফেশনাল বডিগুলোর সাথে আপনারা এইখানে যুক্ত হবেন, এই ব্যাপারে যদি আইইবি হেল্প করতে পারে, বা যদি বিআইপি হেল্প করতে পারে, বা যদি আইএবি হেল্প করতে পারে, অথবা অন্য কোনো রেলেভেন্ট ইনস্টিটিউশন, তাহলে পরে সেটা মনে হয় একটা খুব বড় ধরনের কাজ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার মনে হয় এখন কোয়েশ্চেন আনসার সেশনটাকে কনক্লুড করতে হচ্ছে, বিকজ যদি র্যাপ আপ করি, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন যেখানে আমি দেখছি যে এখানে জেন্ডার ইস্যুটাকে বলা হচ্ছে, এখানে সিপিডির সাথে এটার অবস্থানটা কি, এটাকে ব্যাপারে জানা হচ্ছে। এখন যেহেতু আমি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করিনি, কিন্তু আমি গভর্নমেন্টে কাজ করছি, আমার কিন্তু যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের দীর্ঘ 4 বছর আমি ওই মিনিস্ট্রিতে কাজ করেছি, আমি দেখেছি যে ওখানে কিন্তু অনেক রকমের ট্রেনিং হয়। ইভেন ডেভেলপমেন্টের পার্টনার গুলো করছেন, একদম স্পেশালাইজেশন কিছু ডেভেলপমেন্ট পার্টনার আছে যারা কিন্তু জেন্ডার ওমেন মানে জেন্ডার ইস্যুর সাথে ডিজাস্টার, জেন্ডার ইস্যুর সাথে ক্লাইমেট চেঞ্জ একেবারে ফোকাসড এরিয়া। দেয়ার আর ভেরি মানে অনেক টেইলার্ড প্রজেক্ট আছে, টেইলার্ড ট্রেনিং আছে, যেগুলো নিয়ে আসলে এগুলো নিয়ে কাজ করা হয়, ইভেন সরকারের ভেতরে কাজ করা হয়। মূলত আমি আসলে যখন আমি নিজে যদি জেন্ডার ইস্যুটাকে এভাবে দেখি, যে আমি যখন বইটা পড়াশোনা করতে শুরু করি, সিভিল ইঞ্জিনিয়ারিং আসি, আমি দেখি আমার আশেপাশে মেয়েদের সংখ্যা খুবই কম। আমার মনে হতো যে সায়েন্স তো আমরা অনেকেই পড়ছি, আমরা তো মেয়েদের অনেক একটা বড় অংশ সায়েন্স পড়ে, কিন্তু ওয়াই দে আর নট এন্ডেড আপ ইন দিস প্রফেশন, টেকনিক্যাল প্রফেশন গুলো কেন বেছে নেয় না? এটাকে যখন আমি চিন্তা করতে যাই, তখন আমার কাছে মনে হয় যে আসলে ওমেন এডুকেশনটা, ওমেনের ট্রেনিং গুলো, এই জিনিসগুলোকে আসলে 3টা পর্যায়ে ভাগ করা যায়। যদি প্রথম পর্যায়টা বলি যে আমাদের একটা অস্তিত্বের লড়াই ছিল, যে না পড়াশোনা করতে হবে, নাকি কি করতে হবে, আমাদের একটা পলিটিক্যাল অবস্থান নিতে হবে, আমাদের একটা পার্টিসিপেশন দরকার। আমাদের প্রথম জেনারেশনটা আমরা এটার জন্য ফাইট করেছি। দ্বিতীয় জেনারেশন, ওকে, girls can do everything in every profession, we can be successful, we can do that, এরকম যদি একটা প্রফেশন, এরকম যদি একটা ফেজ চলে যায়, সেক্ষেত্রে থার্ড যদি আমরা এখন যে এরেনাটা বলছি, that is the arena of CPD. we have education, we have baseline, but আমাদের এখন একটা কন্টিনিউয়াল প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য হয়, বোথ মানে কেউ বাদ দিয়ে না, সবাইকেই একটা কন্টিনিউয়াল প্রফেশনের ভেতর দিয়ে যেতে হয়। সেখান থেকে যদি বলি, কনক্লুড করি এভাবে যে হোয়াট আর দ্য হিন্ডার ফ্যাক্টর, হোয়াট দ্য অ্যাসিস্টেন্ট ফ্যাক্টর, এটাকে যদি 4টা ভাগে ভাগ করি, তাহলে দেখা যায় যে কিছু কিছু আছে স্কুলিং ফ্যাক্টর, আমাদেরকে শেখানোই হচ্ছে ছোটবেলা থেকে, কি আমরা সিপিডি বান্ধব ভাবে শেখাচ্ছি? আমরা স্কুল, কলেজ বা গ্রাজুয়েশন যেখান থেকে নিচ্ছি, সেখানে কি আমাদের বলা হচ্ছে যে গ্রাজুয়েশনের পরেও তোমরা একটা নিরন্তর নিজেদেরকে আপগ্রেডেশনের মধ্যে নিজেদেরকে ট্রেনিং এর ভেতরে রাখো? এই জিনিসটা কি আসছে? সেই ইনফরমেশনটা কি আমাদের ইনস্টিটিউশন গুলো আমাদেরকে দিচ্ছে? আমাদের যে ক্যারিয়ার ফোকাস করব কোন দিকে, যেটা তামান্না বললো, যে আমরা কোন জায়গাটা নিজেকে দেখতে চাই, কোন জায়গাটার সাথে আমার যায়, আমি পছন্দ করি, বা আমার আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গাটা যাওয়ার জন্য আমার কি কোনো রোল মডেল আছে? সেই রোল মডেল কিভাবে গ্রোথ করেছেন, তিনি কিভাবে ট্রেনিং গুলো নিয়েছেন, তিনি কিভাবে নিজেদেরকে ডিজাইন করেছে নিজের ক্যারিয়ার প্ল্যানটাকে, সেটা কি আমরা ফলো করার সুযোগ পাই? এরপরে যদি আমরা একেবারে ফ্যামিলিগত ফ্যাক্টরস গুলোকে দেখি, সেখানেও কি আমাদের আসলে একটা ফ্যামিলিতেও কি কোনো রোল মডেল আছেন, যিনি এইভাবে একটা কন্টিনিউয়াল এডুকেশনের মাধ্যমে আমাদের একটা দৃশ্যমান কোনো অবস্থানে দাঁড় করিয়েছেন? আমাদের কি সেরকম ফ্যামিলি সাপোর্টটা আছে সবার জন্যই, মেল ফিমেল সবার জন্যই সে সাপোর্টটা আছে, যে আমার টেকনিক্যাল প্রফেশনের পর থেকে একটা মেজর শেয়ার আমরা কাজ করছি, তারপরে আমরা আবার ট্রেনিং এর জন্য সময় বের করছি, এটা কি আমাদের সাপোর্ট করছে? আমরা কি
গুরুত্বপূর্ণ অ্যাডভাইস পাচ্ছি তাদের কাছে, ইভেন গাইডেন্স পাচ্ছি তাদের কাছ থেকে। এরপরে একেবারেই যদি আমরা পার্সোনাল ফ্যাক্টরে ন্যারো ডাউন করে নিয়ে আসি, আমাদের মানে কি সেলফ এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কি আমাদের চেষ্টাটা আছে? আমাদের ভেতরে কি সেলফ কনফিডেন্স তৈরি করতে হবে সিপিডির জন্য, সেটা আছে? আমাদের কি পার্সোনাল গোল বা টার্গেটেড ফোকাসড অংশ আছে? আমাদের কি ফিউচার প্ল্যানিং আছে কিনা? কোন জায়গাটা আমি আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি নিজেকে দেখতে চাই? তারপরে তো সোশ্যাল ফ্যাক্টর গুলো, যে আমরা পাবলিক ইমেজকে কিভাবে দেখতে চাই, এই জিনিসগুলো আছে। মোদ্দা কথা হচ্ছে যে আমাদের আসলে দেখতে শেষ করতে হবে যে আমাদের যে ফ্যাক্টরস গুলো, এটার জন্য ইনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য সবগুলো ফ্যাক্টরস আছে কিনা, বা এই ফ্যাক্টরস গুলো আমাদের জন্য কি কি বাধার জন্য আমরা এই অ্যাসেসমেন্টটা পাচ্ছি না। এই জায়গাটায় যদি আমি ফোকাস করে আজকের আলোচনাটাকে শেষ করতে চাই, তাহলে আমার মনে হয় আলোচনাটা আর 8:30টাও বেজে গেছে, টাইমটা ফিক্স আপ করে আমি আলোচনাটা এখানেই কনক্লুড করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার নাইলা আহমেদ নূর। আমরা জানি যে ওয়েপা বেসিক্যালি হচ্ছে টেকনিক্যাল প্রফেশনাল উমেন যারা, তাদের একটা অর্গানাইজেশন। তো সামনের 8ই মার্চ আমাদের বিশ্ব নারী দিবস। তো এই বিশেষ ক্ষণকে উদ্দেশ্য করে আমাদের ওয়েপার প্রেসিডেন্ট সেলিনা আহমেদ আপাকে আমাদের আজকের অতিথিদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সেলিনা আহমেদ। সেলিনা নামটাই ভুল বলছে। সরি সেলিনা ফার্স্ট, এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের 3জন বক্তা খুব সুন্দরভাবে ওনাদের প্রেজেন্টেশনটা আমাদের সামনে তুলে ধরলেন যে অ্যাকচুয়ালি আমরা যা বেসিক্যালি যে ডিগ্রিটা নিচ্ছি, টেকনিক্যাল এডুকেশন যে আমাদের যেটা হচ্ছে, সেটার থেকে আমরা টেকনিক্যাল প্রফেশনে যখন আসছি তখন আমাদেরকে জাস্ট একটা বেসিক ডিগ্রি নিয়ে চলে আসতে হচ্ছে, কিন্তু আমাদেরকে কাজের মাধ্যমে আমাদেরকে নিজেদেরকে ডেভেলপ করে আমাদের টেকনিক্যাল প্রফেশনে সাস্টেইন করতে হচ্ছে। এটা ভেরি মাচ ট্রু। এবং এই যে শামসুল আলম সাহেব ইঞ্জিনিয়ার, উনি যেটা বললেন, আমি খুব মানে খুশি হয়েছে যে উনি এটা মেনশন করেছেন যে সাইট কনস্ট্রাকশন সাইটে ভিজিট, সাইট ম্যানেজমেন্ট সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকা। কেননা সাইটে যে মেশনরা কাজ করে, যা অন্যান্য যারা সাইট ইঞ্জিনিয়ার আছেন, সাইট সুপারভাইজার যারা আছেন, নন টেকনিক্যাল পার্সন, তাদের একটা ভোকাবুলারি আছে। প্রত্যেকটা প্রফেশনে একটা ভোকাবুলারি আছে, এদেরও একটা ভোকাবুলারি আছে। এই ভোকাবুলারিটা যদি না ইয়ে করা যায় তাহলে কিন্তু ওদের সঙ্গে কাজ করা যায় না। যেমন সাইটে আমি দেখেছি আমরা 1 ফিট 2 ইঞ্চি বলি, ওরা 100টা 200টা এরকম ধরনের ভাবে মেনশন করে। তো এই জিনিসটা প্রথমে যদি কেউ সাইটে না, তো এই জিনিসগুলি বুঝবে না, এবং সে তো ওইভাবে মানে ইনস্ট্রাকশনও দিতে পারবে না যে কিভাবে কাজটা আগায় নেওয়া যায়। বা আমরা যেমন আমি আর্কিটেক্ট, আমাদের আর্কিটেকচার ড্রয়িংটা কতটা তারা স্টাডি করতে পারছে, কতটা রিডেবল হচ্ছে, কিভাবে ইয়ে হচ্ছে। যেমন ইংলিশে আমরা আমাদের ড্রয়িং গুলি সব প্রডিউস করি, এটা অনেকের কাছেই রিডেবল হয় না। তো সাইটে যে ওই জিনিসগুলি বুঝিয়ে, এবং সাইটের ইনস্ট্যান্ট অনেক ডিসিশন নিয়ে চেঞ্জ করে অনেক কিছু করতে হয়, সেই জিনিসগুলি যদি সাইটেই না যায় তাহলে তো এই নলেজটা সে ডেভেলপ করতে পারবে না। এটা আমার আজকের আমাদের আলোচনা নিয়েতে আমার রিকোয়েস্ট থাকবে, আইবি বা বিআইপি এরা যদি তাদের এই যে সিপিডির যে কোর্সগুলি করায়, সেখানে যদি তারা একটু ইনক্লুড করে যে হাউ টু ডিল উইথ দ্য মেশন, how to deal with the construction supervisor or construction engineer. So এই জিনিসগুলি যদি একটু ওই কোর্সটাকে একটু তারা ওইভাবে ওরিয়েন্টেড করে তাহলে আমার মনে হয় আরো বেশি হেল্পফুল হবে। আর প্ল্যানার তামান্না, আই এম ভেরি মাচ ইমপ্রেসড বাই ইউর প্রেজেন্টেশন। একজন ইয়াং প্ল্যানার, সে যেভাবে বলছে, it's very much true. একজনের যদি ডিটারমিনেশন না থাকে, উইল পাওয়ার স্ট্রং না থাকে, মাইন্ডসেটটা যদি ওরকম না হয় যে আমি প্রফেশনাল হব, আমি ডিগ্রি নিলে আমি প্রফেশনাল হচ্ছে না, কিন্তু
আমি যখন একটা বেসিক ডিগ্রি নিচ্ছি আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং অথবা প্ল্যানিং এ, আমি জাস্ট একটা বেসিক জিনিস গ্রাজুয়েশন করে আসছি, কিন্তু আমাকে প্রফেশনাল হতে হলে আমাকে কাজের মাধ্যমে এই লার্নিংটা পেতে হবে, মানে ডুইং উইথ, মানে লার্নিং বাই ডুইং। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমার মাইন্ডসেটের মধ্যে এটা ইয়ে করতে হবে এবং ফোকাস করবে যে না, আমাকে প্রফেশনাল হতে হলে এই জিনিসগুলো অ্যাচিভ করতে হবে, এবং প্রফেশনাল হতে গেলেই আমাকে আমার প্রফেশনাল ডেভেলপমেন্টের ব্যাপারে সচেতন হতে হবে। এই জিনিসটা ইউ হ্যাভ রাইটলি সেড তামান্না, I appreciate your spirit. I hope আমাদের ইয়াং যারা প্রফেশনাল আছে তারা they will get inspiration from you. And আজকে যেহেতু আমাদের টাইম বলা হচ্ছে যে শর্ট টাইমের মধ্যে একটু শেষ করা, তো আমরা একদিন পরেই 8ই মার্চ আমাদের আন্তর্জাতিক নারী দিবস। এখানে ইউনাইটেড নেশনস এর যে উইমেনের যে আমাদের থিমটা আছে, এটা এরা বলছে যে নারী নেতৃত্বের বিকাশ এবং সমতাপূর্ণ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। আমাদের মহিলা সমিতি যেটা আছে, আমাদের মহিলা পরিষদ আছে, তারা এই ধরনের একটা স্লোগান নিয়ে বাংলাদেশে এই ধরনের একটা স্লোগান তারা বলছে যে নারী নেতৃত্বের বিকাশ, সমতাপূর্ণ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। হ্যাঁ, অ্যাডভান্সমেন্ট অফ উইমেন লিডারশিপ, এ প্লেস টু বিল্ড ইকুইটি বেসড ফিউচার। আর আমাদের ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 2021 এর যে থিম আছে সেটা একটু ঘুরিয়ে বলছে যে উইমেন ইন লিডারশিপ, অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন এ কোভিড-19 ওয়ার্ল্ড। সো এই পরিস্থিতিতে এই অঙ্গীকার নিয়ে আমরা 2021 এর আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করব 8ই মার্চ সোমবার। তো ওইপাও কিছু প্রোগ্রাম নিয়ে এই দিবসটা আমরা উদযাপন করতে চাই, সবার সঙ্গে, সারা বিশ্বের সঙ্গে একাত্ম বোধ করে, সারা বিশ্বের আমাদের উইমেন ফোকদের সঙ্গে একাত্মতা বোধ করে আমরা এই যে অঙ্গীকারটা নিয়ে, বিশ্ব আগাচ্ছে, এই বছরের যে অঙ্গীকার, হ্যাঁ, কোভিড-19 ওয়ার্ল্ডে এই যে আমরা যেটা নিউ নর্মাল বলছি, যে আফটার কোভিড আমাদের যে লাইফটা নর্মালে ফিরে আসবে না, আমাদের নিউ নর্মাল লাইফে যেতে হবে। এবং এই নিউ নর্মাল লাইফের সঙ্গে কিভাবে আমাদের উইমেনরা, আমাদের গার্লরা, এরা এটার সঙ্গে মানে কিভাবে আগাবে। কারণ সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে এই সময় অনেক চাকরিচ্যুত হচ্ছে, অনেক রকমের প্রবলেমকে অ্যাড্রেস করতে হচ্ছে। তো এবারের এই থিমটা যেটা আছে, সেই থিমটার সেই অঙ্গীকার নিয়ে যে আমরা সমতাপূর্ণ ইকুইটি বেসড ফিউচার যেটা হবে আমাদের, এই ইকুয়াল ফিউচার আমরা যেটা মনে করছি সেটা অ্যাচিভ করতে হলে যা যা মেজার নেওয়া দরকার, যে ধরনের যা যা করা দরকার, সেই কাজগুলি আমাদের করতে হবে, আমাদেরকে ফোকাস করতে হবে, আমাদেরকে ইন্সপিরেশন দিতে হবে যে যারা কিছু এক্সেপশনাল কাজ করছে তাদেরকে রিওয়ার্ড করা, তাদের ইয়েটাকে রিকগনিশন করা। আমরা প্রতিবারের মতো আমরা প্রতি বছরই আমরা এই ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করি, এবং আমাদের যে পায়োনিয়ার আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্ল্যানার আছেন তাদের ভেতর থেকে আমরা তাদের রিকগনিশন দেই, তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে তাদের বক্তব্যগুলো আমরা শুনি, সো দ্যাট আমরা নিজেদেরকে আরো তৈরি করতে পারি। তো আমরা পরপর কয়েক বছরই আমরা আমাদের পায়োনিয়ার আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্ল্যানার যারা টেকনিক্যাল প্রফেশনাল ফিল্ডে যারা কাজ করে গেছেন তাদেরকে আমরা মানে অনার করেছি। তো এই বছর যেহেতু একটু অন্যরকম,
2020-তে মার্চের 8 তারিখে তো প্রথম বাংলাদেশে করোনা ডিটেক্ট হলো বলা হলো। ওই দিন আমরা জাস্ট আলোচনা করছি, কেটে আমরা এটা সেলিব্রেট করেছিলাম। কিন্তু এই বছর আমরা একটা ভার্চুয়াল ইয়ে করব, প্রেজেন্টেশন করব, কেননা আমরা তো এখন মানে কোভিড এর কারণে আমরা আসলে আমরা অফিসে বসছি না, আমরা সবই আমাদের মিটিং গুলো সব ভার্চুয়াল মিটিং হচ্ছে, অনলাইনে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি হচ্ছে। আমাদের যে ওয়েপা টক্স প্ল্যাটফর্ম, এখানেও আমরা ওয়েবিনার করছি অনলাইনে এটা, এবং আমাদের মিটিং টিটিং সমস্ত কিছুই আমাদের অনলাইনে হচ্ছে। তো সুতরাং আমরা এবার আমাদের এই ইয়েটা ফোকাস করে, আমরা যেমন একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ ফিল্ম মেকার, সে একটা ফিল্ম করেছিল নীরবে নামে, এবং তাকে আমরা তার ওই ফিল্মটা আমরা দেখেছি, এবং এটা হলো একজন ওয়ার্কিং ওমেন যে তার ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে, সেটাতে সে মানে তার ভয়েস রেস করেছে, এরকম ধরনের একটা নীরবে একটা ফিল্ম সে তৈরি করেছে। সে এর নাম হলো জান্নাতুল আইভি। তো সেটা আমরা দেখেছিলাম এবং এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা হোপফুলি ফিউচারে আমরা এই যে অ্যাচিভমেন্ট যারা আমরা আমাদের যে উইমেন যারা যে ধরনের পরিবেশ থেকে যেরকম ভাবেই তারা এগিয়ে যাচ্ছে, সেটাকে অ্যাকনলেজ করা, তাদের অ্যাচিভমেন্টটাকে অ্যাপ্রিসিয়েট করা, তাদেরকে রিকগনিশন দেওয়া, এই জিনিসগুলো আমরা ওয়েপার প্ল্যাটফর্ম থেকে আমরা করে যাব ইনশাল্লাহ, আশা করছি। তো আজকে আমাদের অলরেডি 8:40 হয়ে গেছে। আমাকে তাবাসসুম টাইমটা আমাকে ইয়ে করছে যে আমাদেরকে এখন শেষ করতে হবে। তো আমরা সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে আমাদেরকে এই যে মোটিভেশন করা, আমাদেরকে ইন্সপিরেশন দেওয়া, এই জিনিসটা করেছেন আপনারা, আপনারা দিয়েছেন তরফ থেকে। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।